স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব আজকে হচ্ছে অ্যাটমিকের শেষ ক্লাস, লেকচার নাম্বার 3, যেটা পড়বো অ্যাটমিক স্পেকট্রাম। সেখান থেকে ইমিশন স্পেকট্রাম এবং অ্যাবজর্পশন স্পেকট্রাম কি হয়ে থাকে, কখন কি ধরনের স্পেকট্রাম হয়ে থাকে, তার ওয়েভলেন্থ কি হয়ে থাকে, তার এনার্জি কি হয়ে থাকে, তাই সম্পর্কে আমরা আজকে ডিসকাস করব। তো প্রথমে আমরা ডিসকাস করব কি না স্পেকট্রাম কি। প্রথমে আমাদের টপিক নেওয়া উচিত স্পেকট্রাম। স্পেকট্রাম কি? আচ্ছা দেখো, তো স্পেকট্রাম হচ্ছে, সাপোজ ধরো একটা হোয়াইট লাইট, এটা হচ্ছে একটা কি ধরনের লাইট না হোয়াইট লাইট। তো এই হোয়াইট লাইট, সাপোজ ধরো এই হোয়াইট লাইট একটা প্রিজমের উপরে আপতিত হয়েছে, একটা প্রিজমের উপরে হোয়াইট লাইট এসে পড়লো। তো এই প্রিজমের সামনে কি রয়েছে? স্ক্রিন রয়েছে। প্রিজমের সামনে স্ক্রিন রয়েছে। তো হোয়াইট লাইট প্রিজমের উপর আপতিত হওয়ার পর হোয়াইট লাইটের কি হবে? রিফ্রাকশন হবে। রিফ্রাকশন হওয়ার পর স্ক্রিনের উপর ওই হোয়াইট লাইটটা ডিসপারশন করে স্ক্রিনের উপরে কি সৃষ্টি করবে? স্পেকট্রাম সৃষ্টি করবে। কি ধরনের স্পেকট্রাম পাবো? এখানটায় আমরা সাপোজ নিচের দিকে ধরো ভায়োলেট, উপরটা ধরো রেড, তাহলে কি ধরনের স্পেকট্রাম থাকবে না ভায়োলেট থেকে রেড পর্যন্ত ভিজিবল স্পেকট্রাম তৈরি করবে। তার মানে এখানকার ভায়োলেটের ওয়েভলেন্থ কত হয়ে থাকে? 4000 অ্যাংস্ট্রম, আর রেডের ওয়েভলেন্থ আমি মানলাম যে 8000 অ্যাংস্ট্রম। তো 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে সব ওয়েভলেন্থের লাইট গুলো এখানটায় ভিজিবল থাকবে। তো এই রকম স্পেকট্রামটাকে আমরা কি বলবো না কন্টিনিউয়াস স্পেকট্রাম। এদেরকে আমরা কি বলবো? কন্টিনিউয়াস স্পেকট্রাম। তো এই কন্টিনিউয়াস স্পেকট্রামের মধ্যে 4001 অ্যাংস্ট্রমেরও ওয়েভলেন্থ রয়েছে, 4002 আছে, 4003 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, সব অ্যাংস্ট্রম আছে, 4000.11 আছে, 4000.12 আছে, 4000.13 আছে, সব ওয়েভলেন্থ গুলো এর মধ্যে অবস্থান করছে। তো এরকম স্পেকট্রামকে আমরা কি বলবো? কন্টিনিউয়াস স্পেকট্রাম। তো কন্টিনিউয়াস স্পেকট্রাম তাকেই আমরা বলবো যে সকল স্পেকট্রামের মধ্যে সকল ওয়েভলেন্থ বর্তমান। তাহলে কন্টিনিউয়াস স্পেকট্রাম তাদেরই বলবো না যে স্পেকট্রামের মধ্যে সকল ওয়েভলেন্থ, এখানে আচ্ছা বলো দেখি এখানে কত ওয়েভলেন্থ রয়েছে? সকল ওয়েভলেন্থ বর্তমান, তাকে আমরা বলবো কন্টিনিউয়াস স্পেকট্রাম। তো এখানে বলো দেখি এখানে কতগুলো ওয়েভলেন্থ থাকতে পারে? দেখো এখানে ইনফিনাইট পর্যন্ত ওয়েভলেন্থ রয়েছে। প্রথমে ধরো বেগুনি বর্ণের লাইট সৃষ্টি হয়েছে, তারপরে একটু হালকা বেগুনি, তারপরে আরেকটু হালকা বেগুনি, তারপরে আরেকটু হালকা বেগুনি। তো এমনি করে 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 কি সৃষ্টি করেছে না ভিবজিওর। তো প্রথমে বেগুনি, তারপরে একটু হালকা, তারপরে হালকা, তারপরে হালকা হতে 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 ইন্ডিগো, তো তারপরে হালকা হতে 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 ব্রাউন। এমনি করে করে সকল প্রকারের ওয়েভলেন্থ এখানে বর্তমান রয়েছে। তাহলে এখানটা আমরা যদি বলি যে নাম্বার অফ ওয়েভলেন্থ কত হবে, নাম্বার অফ ওয়েভলেন্থ যদি আমাকে বলি, তাহলে কন্টিনিউয়াস স্পেকট্রামের ক্ষেত্রে নাম্বার অফ ওয়েভলেন্থ ইকুয়াল টু আমরা কত বলবো? ইনফিনাইট ওয়েভলেন্থ রয়েছে। তো এই ছিল আমাদের স্পেকট্রাম। তো স্পেকট্রাম হচ্ছে কি যে স্ক্রিনের উপরে যে বর্ণালীটা গঠন করবে তাকেই আমরা বলবো স্পেকট্রাম। তো কন্টিনিউয়াস স্পেকট্রামের মধ্যে সকল ওয়েভলেন্থ বর্তমান। ক্লিয়ার? আমাদের মোটা টপিকস কি ছিল? অ্যাটমিক স্পেকট্রাম। তো স্পেকট্রাম তো বুঝতে পেরেছি, আমাদের টপিকস আমরা যেটাই আসি সেটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম কি হয়ে থাকে না অ্যাটমিক স্পেকট্রাম কি হয়ে থাকে। দেখো অ্যাটমিক স্পেকট্রাম, দেখো সাপোজ, তাহলে হেডলাইন লাগাই, এই হচ্ছে আমাদের অ্যাটমিক স্পেকট্রাম। তো অ্যাটমিক স্পেকট্রাম মানে হচ্ছে কি অ্যাটমের নিজস্ব প্রপার্টি থেকে সৃষ্ট যে স্পেকট্রাম পাবো তাকে আমরা বলবো অ্যাটমিক স্পেকট্রাম। তো অ্যাটমিক স্পেকট্রাম দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে কি না ইমিশন স্পেকট্রাম, আরেকটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম, ক্লিয়ার? তো ইমিশন স্পেকট্রাম ফার্স্টে আমরা দেখতে চলি। ইমিশন স্পেকট্রাম কি হয়ে থাকে? প্রথমে আমরা কি টপিকস নিলাম না ইমিশন স্পেকট্রাম। আচ্ছা দেখো ইমিশন স্পেকট্রাম কি হয়ে থাকে। তো আমি ধরলাম কি এই একটা চেম্বারের মধ্যে কি রয়েছে না হাইড্রোজেন অ্যাটম রয়েছে। কি রয়েছে
না হাইড্রোজেন অ্যাটম বর্তমান। এই একটা স্পেকট্রামের মধ্যে কি রয়েছে, হাইড্রোজেন অ্যাটম। ওকে, ঠিক আছে। তো এই একটা স্পেকট্রামের মধ্যে কি রয়েছে, হাইড্রোজেন অ্যাটম বর্তমান। এই এটা একটা কি, এটা হচ্ছে কি, এই একটা মানে কন্টেনারের মধ্যে হাইড্রোজেন অ্যাটমকে রেখেছে। তাহলে কি অ্যাটম রয়েছে, হাইড্রোজেন অ্যাটম রয়েছে। হাইড্রোজেন স্পেকট্রাম বলছিলাম না, সরি, হাইড্রোজেন অ্যাটম রয়েছে। তো এই ট্যাঙ্কটাকে আমি কি করলাম, বাইরে থেকে হিট সাপ্লাই করলাম। কি করলাম, হিট দিলাম। উইথ কার দ্বারা, না কারেন্টের দ্বারা আমরা হিট সাপ্লাই করলাম। তো হিট যদি আমরা দিই তখন এখান থেকে কি হবে, না রেডিয়েশন হবে। এখান থেকে কি হবে, না রেডিয়েশন হবে। তো এই অ্যাটম কি করবে, না রেডিয়েশন করবে। অ্যাটম থেকে রেডিয়েশন নির্গত হবে। তো হিট থেকে আর কি পাবে, এই অ্যাটম এনার্জি পাবে। তো অ্যাটম যদি এনার্জি পায়, অ্যাটম থেকে ইলেকট্রন এনার্জি পাবে এবং ওই ইলেকট্রন কি করবে, না রেডিয়েশন করবে। ঠিক আছে। তো এই রেডিয়েশনের সামনে যদি আমি কোনো একটা প্রিজম রাখি, এই রেডিয়েশনের সামনে কোনো যদি আমি একটা প্রিজম রাখি, তো প্রিজমের সামনে আমাদের কি রয়েছে, স্ক্রিন রয়েছে। তো এই রেডিয়েশন এবারে প্রিজম দ্বারা কি হবে, ডিসপারশন হবে। প্রিজম দ্বারা ডিসপারশন হওয়ার পর স্ক্রিনে এসে পড়বে। এই রেডিয়েশন দ্বারা প্রিজম দ্বারা কি হবে, ডিসপারশন হবে। ডিসপারশন হওয়ার পর কোথায় পড়বে, না স্ক্রিনের উপরে আপতিত হবে। তো স্ক্রিনের উপরে আপতিত হলে কি দেখব, না স্ক্রিনের উপরে আপতিত হলে আমরা দেখব এখানে কিছু কিছু পার্টিকুলার ওয়েভলেন্থের লাইট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, না পার্টিকুলার ওয়েভলেন্থের লাইট দেখতে পাই। তো পার্টিকুলার ওয়েভলেন্থের লাইট দেখতে পাচ্ছি, মানো ধরো এই যদি আমরা স্পেকট্রাম বানাই, তো স্পেকট্রাম যদি আমরা বানাই তাহলে কেমন স্পেকট্রাম লাগবে। সাপোজ ধরো এইখানে একটা এই বর্ণের ওয়েভলেন্থের লাইট দেখতে পাচ্ছি, তার কিছু দূরে পরে এই বর্ণের ওয়েভলেন্থের লাইট দেখতে পাচ্ছি, তার কিছু দূরে আবার এই বর্ণের ওয়েভলেন্থের লাইট দেখতে পাচ্ছি, তার কিছু দূরে এই বর্ণের লাইটের ওয়েভলেন্থ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই বর্ণগুলো কি হচ্ছে, ভিজিবল হচ্ছে। সাপোজ ধরো এটা ধরো 4100 অ্যাংস্ট্রম, তারপরে ধরো 4600 অ্যাংস্ট্রম, তারপরে ধরো 5230 অ্যাংস্ট্রম, তারপরে ধরো এটা ধরো 7000 অ্যাংস্ট্রম। তো এইরকম করে করে পার্টিকুলার ওয়েভলেন্থ ওয়ালা লাইট গুলোকে আমরা কি দেখতে পাচ্ছি, স্পেকট্রাম গঠন করতে দেখতে পাচ্ছি। তো এদের মাঝখানে 4000 অ্যাংস্ট্রমের পরে 4101 অ্যাংস্ট্রমের পরে 4101 অ্যাংস্ট্রমের লাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। 4101 অ্যাংস্ট্রমের লাইট দেখতে পাচ্ছি না। 4101, 102, 103 এগুলো কোনো কিছু দেখতে পাচ্ছি না। আবার একদম পরে দেখতে পাচ্ছি 4600 অ্যাংস্ট্রমের লাইট, সেই বর্ণটা আমরা আবার দেখতে পাচ্ছি। 4600 এর পরে 4601, 602 এমনি করে সেগুলো আবার দেখা যাচ্ছে না। একদম দেখা যাচ্ছে 5230 অ্যাংস্ট্রম। তো তারপরে আবার 5230 অ্যাংস্ট্রমের আগে 5229, তারপরে 231, 32 এগুলো সব কিছু দেখা যাচ্ছে না। 5230টাই কেবলমাত্র দেখা যাচ্ছে। তো পার্টিকুলার কিছু কিছু ওয়েভলেন্থের লাইট আমরা দেখতে পাচ্ছি। তো বাকি বর্ণের লাইট গুলো দেখা যাচ্ছে না। তো এইগুলোতে কি সৃষ্টি হয়েছে, না ডার্ক দেখা যাচ্ছে। এগুলো কেমন সৃষ্টি হয়েছে, না ডার্ক। এগুলো কেমন হয়েছে, না ডার্ক দেখা যাচ্ছে। শুধু কেবলমাত্র এই লাইট গুলোই কেবলমাত্র ভিজিবল হচ্ছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে কন্টিনিউয়াস স্পেকট্রাম পাচ্ছি না। আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাচ্ছি না, এক্ষেত্রে আমরা ডিসক্রিট স্পেকট্রাম পেতে চলেছি। তো এক্ষেত্রে আমরা কি দেখছি, না ডিসক্রিট স্পেকট্রাম পাচ্ছি। মানে ডিসক্রিট স্পেকট্রামকে আরেকটা বলা হয় কি, আরেকটা নাম বলা হয় লাইন স্পেকট্রাম পেয়ে থাকি। কি ধরনের স্পেকট্রাম, না লাইন স্পেকট্রাম পেয়ে থাকি। ঠিক আছে। তো এই ধরনের স্পেকট্রাম গুলোকে আমরা কি বলবো, ডিসক্রিট স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম পেয়ে থাকি। তো তো এখানে আমরা কি ধরনের অ্যাটম নিয়েছিলাম, হাইড্রোজেন অ্যাটম। তো এখানে যদি অন্য কোনো যদি অ্যাটম আমরা নিতাম, সাপোজ ধরো হিলিয়ামে নিতে পারতাম, লিথিয়ামে নিতে পারতাম, বেরিলিয়ামে নিতে পারতাম। তো অন্য যে কোনো গ্যাস অ্যাটমিক মলিকুলস যদি আমরা এর মধ্যে রাখি, তাকে যদি হিট দিই, তাহলে সেখান থেকে রেডিয়েশন পাবো এবং সেখান থেকে আমরা স্পেকট্রামও বানাতে পারবো। তো সেক্ষেত্রে দেখা যাবে কি, না সেক্ষেত্রেও ডিসক্রিট স্পেকট্রাম বানিয়েছে ঠিক, কিন্তু তাদের ক্ষেত্রে নির্গত ওয়েভলেন্থ কিন্তু আবার আলাদা আলাদা হবে। তো প্রত্যেকটা অ্যাটমের জন্য সৃষ্ট স্পেকট্রাম
আলাদা আলাদা হবে। একটা অ্যাটমের স্পেকট্রাম অপর একটা অ্যাটমের স্পেকট্রামের সাথে ম্যাচ করবে না, আলাদা আলাদা হবে। তবেই তো সায়েন্টিস্টরা এই স্পেকট্রামকে দেখে ওই অ্যাটমকে চিহ্নিতও করতে পারেন। বুঝা গেছে? তো প্রত্যেকটা অ্যাটমের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট ডিসক্রিট স্পেকট্রাম রয়েছে। তো স্পেকট্রামও হচ্ছে এক ধরনের প্রপার্টি অফ গ্যাস অ্যাটম। তো গ্যাস মলিকুল, তো স্পেকট্রাম আমি কি লিখতে পারি? অতএব স্পেকট্রাম দেখে সায়েন্টিস্টগণ স্পেকট্রাম দেখে সায়েন্টিস্টগণ কি করতে পারে না, অ্যাটমিক মলিকুলসকে চিহ্নিত করতে পারে। কারণ প্রত্যেক অ্যাটমিক মলিকুলসের স্পেকট্রাম আলাদা আলাদা হয়ে থাকে। তাহলে স্পেকট্রাম হচ্ছে অ্যাটমিক মলিকুলসের একটা ক্যারেক্টার। ক্লিয়ার? তো এই ইমিশন স্পেকট্রামকে আমরা এক্সপ্লেন করব বোর অ্যাটমিক থিওরির দ্বারা। তো চলো এই ইমিশনকে আমরা বোর অ্যাটমিক থিওরির দ্বারা এক্সপ্লেন করি। তো এটাকে তোলা হয়েছে, মুছি। তো এই ইমিশন স্পেকট্রামকে কার দ্বারা আমরা বুঝবো না, বোর অ্যাটমিক থিওরির দ্বারা বুঝবো যে কিভাবে ডিসক্রিট স্পেকট্রাম তৈরি করেছিল। ইমিশন স্পেকট্রামে কিভাবে ডিসক্রিট স্পেকট্রাম তৈরি করেছিল সেটা আমরা বোর অ্যাটমিক থিওরির দ্বারা ভালো করে বোঝার চেষ্টা করি। অফকোর্স আমরা এই ক্ষেত্রে আমরা কি নেব? না হাইড্রোজেন অ্যাটম নেব। তাহলে হেডলাইন না হয় explanation for emission অথবা discrete বা লাইন স্পেকট্রাম। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা অফকোর্স নিয়েছি এখানে কোন অ্যাটম নিয়েছি না, হাইড্রোজেন অ্যাটম নিয়েছি। তো এবারে ধরো এই একটা হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াস। তো এবারে হাইড্রোজেনের আমরা সেল বানাচ্ছি, কটা সেল বানাচ্ছি? সাপোজ আমি 4টা সেলই বানালাম। কটা? 4টা সেলই বানালাম। তো এটা হচ্ছে n = 1, এটা হচ্ছে n = 2, n = 3, n = 4। 4টা সেল বানিয়েছি। হাইড্রোজেনের ক্ষেত্রে ফার্স্ট সেলে কি থাকে? ইলেকট্রন। ওকে, তো বোর থিওরি অনুসারে কার না, বোরস থিওরি। তো বোরস থিওরি থেকে আমরা এনার্জি বার করার ফর্ম আমরা জেনে গেছি। প্রত্যেকটা একটা এনার্জি লেভেল, তো 4টা এনার্জি লেভেল বানিয়েছি। তো এনার্জি বার করার ফর্মুলা হচ্ছে কি না, E = -13.6 * Z²/n²। ক্লিয়ার? E = -13.6 * Z²/n²। তো এটা হচ্ছে কি ধরনের অ্যাটম না, হাইড্রোজেন অ্যাটম। তো হাইড্রোজেন অ্যাটমের Z = কত হয়ে থাকে? 1। ওকে, তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ফর হাইড্রোজেন অ্যাটম আমরা কি লিখতে পারি না, ফার্স্ট এনার্জি লেভেলের এনার্জি কত না, -13.6 * Z²/n² = -13.6 * 1² = -13.6 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? এইটা এনার্জি কোন ফর্মে আছে? ইন ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? তো সেকেন্ড এনার্জি লেভেল, দ্যাট মিন্স ফার্স্ট এক্সাইটেড স্টেটের কত হয়? -13.6 * Z²/n² - -13.6 * 1/2² এর কত হয়ে থাকে? -3.4 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এমনি করে সেকেন্ড এক্সাইটেড লেভেল বা থার্ড এনার্জি লেভেলের ক্ষেত্রে কত হয়ে থাকে? -1.51 ইলেকট্রন ভোল্ট। তো ফোর্থ এর ক্ষেত্রে কত হয়ে থাকে? -0.85 ইলেকট্রন ভোল্ট। 5 এর ক্ষেত্রে কত হয়? 5 নম্বর সেল বা ফোর্থ এক্সাইটেড স্টেট। আচ্ছা,
তো মাইনাস অফ 0.56 ইলেকট্রন ভোল্ট। তাহলে 6 তার ক্ষেত্রে কত হয়, মাইনাস অফ 0.32 ইলেকট্রন ভোল্ট। তো এমনি করে সলিউশন চলতেই থাকে। তো আমরা একটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে প্রত্যেকটা এনার্জি লেভেলের এনার্জি আমরা ডিফাইন করে নিয়েছি। ঠিক আছে, তো এবারে দেখো ইলেকট্রন কোথায় রয়েছে না, ইলেকট্রন ফার্স্ট এনার্জি লেভেলে রয়েছে। ইলেকট্রন কোথায় রয়েছে না, ফার্স্ট এনার্জি লেভেলে। ইলেকট্রন এখন কোথায় রয়েছে, ফার্স্ট এনার্জি লেভেলে। আমি মানলাম, ধর আমি কি ধরলাম না, ধরলাম যে ইলেকট্রন ফার্স্ট এনার্জি লেভেল থেকে, ফার্স্ট এনার্জি লেভেল থেকে কোথায় গেছে না, ফার্স্ট এক্সাইটেড লেভেল মানে সেকেন্ড এনার্জি লেভেলে গেছে। সেকেন্ড এনার্জি লেভেল, বা আমি এটাকে বলতে পারি কি ফার্স্ট এক্সাইটেড লেভেল। ক্লিয়ার? তো ফার্স্ট এনার্জি লেভেল থেকে সেকেন্ড এনার্জি লেভেলে গেছে। আচ্ছা দেখো, ফার্স্ট এনার্জি লেভেলের এনার্জি কত, -13.6 ইলেকট্রন ভোল্ট। সেকেন্ডটার কত হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট। থার্ডটার কত হচ্ছে -1.51 ইলেকট্রন ভোল্ট। ফোর্থটার কত হচ্ছে -0.85 ইলেকট্রন ভোল্ট। তো এবারে লক্ষ্য করো, যে এনার্জি লেভেলটা নিউক্লিয়াসের সব থেকে কাছে রয়েছে তার এনার্জি সব থেকে কম। দেখো ভ্যালু ওয়াইজ তো বেশি লাগছে, কিন্তু মাইনাস, তো মাইনাসের দিক দিয়ে দেখলে এর ম্যাগনিটিউড কত লাগছে, কম লাগছে। তো যতই আমরা এক্সাইটেড স্টেটের দিকে এগোতে আছি ততই কি হতে আছে, এনার্জি লেভেল ততই মানে এনার্জি, ওই সেলের এনার্জি ততই বাড়তে আছে। তাহলে এমনি করে 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 ইনফিনাইটের দিকে যখন যাব, n ইকুয়াল টু যখন ইনফিনাইট করব, তখন আমরা কত পাবো না, ইলেকট্রন ভোল্ট কত হবে, জিরো ইলেকট্রন ভোল্ট। তাহলে ধীরে 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 আমরা যতই আমরা ইনফিনাইটের দিকে যেতে থাকবো, তাহলে ওই সেলের এনার্জি লেভেলের এনার্জি কত হবে, ওই এনার্জি লেভেলের এনার্জি কত হবে, জিরো। তার মানে নিউক্লিয়াসের সব থেকে কাছে যে সেলটা রয়েছে তার এনার্জি সব থেকে কম, ধীরে ধীরে বাড়তে আছে। তো আমি মানলাম যে ইলেকট্রনটা ফার্স্ট এনার্জি লেভেল থেকে কোথায় গেছে, সেকেন্ড এনার্জি লেভেলে। তো ফার্স্ট এনার্জি লেভেলের এনার্জি কত ছিল, -13.6 ইলেকট্রন ভোল্ট। সেকেন্ড এনার্জি লেভেলে গেছে, তো সেকেন্ড এনার্জি লেভেলে ইলেকট্রনের এনার্জি লেভেলের মানে এনার্জি কত, -3.4 ইলেকট্রন ভোল্ট, -3.4 ইলেকট্রন ভোল্ট। তো ফার্স্ট থেকে সেকেন্ডে যখন যাবে তখন সে কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে, কারণ ফার্স্টে কি রয়েছে, এনার্জি লেভেলে ফার্স্টে তার এনার্জি কম, ধীরে ধীরে এনার্জি বাড়তে আছে। তো ফার্স্ট থেকে যে যখন সেকেন্ডে যাবে তখন তাকে এনার্জি কি করতে হবে, এনার্জি তখন অ্যাবজর্ব করতে হবে। কি করতে হবে, অ্যাবজর্ব করবে। কোত্থেকে করবে না, বাইরে থেকে আমরা কি দিয়েছিলাম, হিট দিয়েছি। তো বাইরে থেকে হিট দিতে ওই হিটের এনার্জি সেই ইলেকট্রন অ্যাবজর্ব করবে। তাহলে কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করতে হবে না, -13.6 থেকে আমরা কি করব, -3.4। তার মানে আমরা কি করলাম যে -10.2। আচ্ছা, তার মানে 10.2 ইলেকট্রন ভোল্ট এনার্জি তাকে কি করতে হবে, অ্যাবজর্ব করতে হবে। 10.2 ইলেকট্রন ভোল্ট এনার্জি তাকে অ্যাবজর্ব করতে হবে। দেখো বোর কি করেছে, প্রত্যেকটা এনার্জি লেভেলে এক একটা পার্টিকুলার এনার্জি রয়েছে, প্রত্যেকটা এনার্জি লেভেলের এক একটা পার্টিকুলার এনার্জি। তো ইলেকট্রনকে যদি ফার্স্ট সেলে থাকতে হয় তাকে এই 13.6 ইলেকট্রন ভোল্ট নিয়ে থাকতে হবে। সে যদি সেকেন্ড স্টেটে যায় তাকে -3.4 ইলেকট্রন ভোল্ট তার মধ্যে এনার্জি থাকতে হবে, তবেই সে সেকেন্ড মানে সেলে থাকতে পারবে, আদারওয়াইজ সে থাকতে পারবে না। তার থেকে কম থাকলেও হবে না, তার থেকে বেশি থাকলেও হবে না, সেই -3.4 ইলেকট্রন ভোল্টেই তাকে থাকতে হবে। তো পার্টিকুলার এক একটা এনার্জি লেভেলের এক একটা পার্টিকুলার এনার্জি রয়েছে। তো যদি ইলেকট্রনটা যদি ফার্স্ট সেল থেকে সেকেন্ড সেলে যেতে চায় তাহলে এই পরিমাণ এনার্জি তাকে কি করতে হবে, অ্যাবজর্ব করতে হবে। ঠিক আছে, তো এখন ইলেকট্রন কোথায় পৌঁছেছে, সেকেন্ড এনার্জি লেভেলে। এবারে শোনো না, ইলেকট্রন এক্সাইটেড, এখন সেকেন্ড এনার্জি লেভেল ইলেকট্রনের ক্ষেত্রে এক্সাইটেড লেভেল। এখন সেকেন্ড এনার্জি লেভেল ইলেকট্রন এক্সাইটেড লেভেলে এনার্জি লেভেলে আনস্টেবল অবস্থায় থাকে, সে সেখানে কমফোর্ট ফিল করে না। তো ইলেকট্রন যখন ফার্স্ট এক্সাইটেড লেভেলে গেছে তখন আনস্টেবল অবস্থায়, সেখানে সে কমফোর্ট ফিল করছে না। তখন সে কি করবে, পুনরায় জাম্প করবে, কোথায় না, পুনরায়
সেকেন্ড এনার্জি লেভেল থেকে সেকেন্ড এনার্জি মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট লেভেল থেকে পুনরায় জাম্প করবে গ্রাউন্ড স্টেটে, তখন কি করবে ওই ইলেকট্রনটা কি করবে এনার্জি রেডিয়েশন করবে। তো এক্সাইটেড লেভেলে তো এক্সাইটেড এনার্জি লেভেলে সে আনস্টেবল অবস্থায় আছে, তখন কি করবে, তখন ইলেকট্রন কি করবে, তখন ইলেকট্রন পুনরায় এনার্জি কি করবে রেডিয়েশন করবে, এনার্জি রেডিয়েশন করে। তো এনার্জি রেডিয়েশন করে কি করে না গ্রাউন্ড স্টেটে, গ্রাউন্ড এনার্জি লেভেলে বা গ্রাউন্ড স্টেট লিখো, গ্রাউন্ড স্টেটে ফিরে আসে। তাহলে গ্রাউন্ড স্টেটে যদি ফিরে আসতে হয় তাকে কি করতে হবে, সেই -13.6 ইলেকট্রন ভোল্ট তাকে নিতে হবে। তো যে পরিমাণ এনার্জি নিয়ে এসে গেছিল সেই পরিমাণ এনার্জি সে যদি পুনরায় রেডিয়েট করে দেয় তবেই তো আবার সেই জায়গায় সে ফিরে আসবে। অতএব তাকে 10.2 ইলেকট্রন ভোল্ট এনার্জি কি করতে হবে, এনার্জি রেডিয়েট করতে হবে, এনার্জি রেডিয়েট করতে হবে। 10.2 ইলেকট্রন ভোল্ট এনার্জি রেডিয়েট করতে হবে। দ্যাট মিন্স এটা যদি ফার্স্ট এনার্জি লেভেল, এটা যদি সেকেন্ড এনার্জি লেভেল হয়ে থাকে, অতএব আমরা কি লিখতে পারি, অতএব সে যে রেডিয়েশন করবে, সে যে রেডিয়েশন করবে, তো রেডিয়েশনটা যে করবে ওই রেডিয়েশনের এনার্জি কত হবে না En2 En1। তো ম্যাক্সিমামটা থেকে ছোটটাকে কি করব বাদ দেব, তো বাদ দিতে যে এনার্জিটা পাবো সেই এনার্জি পরিমাণ সে কি করবে রেডিয়েশন করবে, সেই পরিমাণ এনার্জি কি করেছে রেডিয়েশন করেছে। তো এই রেডিয়েশন এনার্জি সে কি রূপে নির্গত হবে, এখানে সে কি করেছে না রেডিয়েশন করেছে। তো এই রেডিয়েশন এনার্জি কি রূপে সে নির্গত করবে না ফোটন এনার্জি রূপে। তো এই যে রেডিয়েশন করবে এই এনার্জিটা কেমন রূপে নির্গত হবে না ফোটনের এনার্জি রূপে নির্গত হবে। তো ফোটনের এনার্জি রূপে কি হলো নির্গত হলো। তো ফোটনের এনার্জি ইকুয়াল টু ওই দুটো এনার্জি লেভেলের এনার্জির ডিফারেন্স, ওই দুটো এনার্জি লেভেলের এনার্জি ডিফারেন্সের মতো করে সে ওই ইলেকট্রন কি করবে এনার্জি রেডিয়েশন করবে। ক্লিয়ার করতে পেরেছি? তো ফোটনের এনার্জির ফর্মুলা কি হয়ে থাকে না hc/λ। ওই যে ফোটনটা নির্গত হবে তার ফর্মুলা কত হবে hc/λ। তো hc তো কনস্ট্যান্ট, তো ল্যামডা হচ্ছে সেই পার্টিকুলার ওয়েভলেন্থ যে ওয়েভলেন্থের জন্য ওই দুটো এনার্জি লেভেলের মধ্যবর্তী এনার্জির সৃষ্টি করেছে, তাদের সাথে ইকুয়াল। তো ফোটনের ওই পরিমাণ এনার্জি হবে ওই দুটো এনার্জি লেভেলের ডিফারেন্সের সমান। ফোটনের এনার্জিটা কত হবে ওই দুটো এনার্জি লেভেলের ডিফারেন্সের সমান হবে। তো এই সি তো কনস্ট্যান্ট, তো ল্যামডা পার্টিকুলার সেই ল্যামডা হতে হবে যার দরুন ওই দুটো এনার্জি লেভেলের মধ্যে এনার্জির ডিফারেন্সের সমান হতে হয়। তো এখানটায় সেই পরিমাণ ওয়েভলেন্থ যদি তার নির্গত হয় 10.2 ইলেকট্রন ভোল্ট নির্গত হবে, কারণ এইচসি তো অলরেডি কনস্ট্যান্ট হয়ে গেছে। তো ল্যামডার একটা পার্টিকুলার ভ্যালু থাকবে তবেই তো 10.2 ইলেকট্রন ভোল্টের এনার্জি সে রেডিয়েশন করবে। তো hc/λ কি লিখতে পারি En2 En1। তো পার্টিকুলার ওয়েভলেন্থের যদি ফোটন যদি সে নির্গত না করে তাহলে এই দুটো এনার্জি লেভেলের মধ্যে এনার্জিরও ডিফারেন্স হয়ে যাবে। তাহলে এই দুটো এনার্জি লেভেলের এনার্জি ডিফারেন্সটা একটা পার্টিকুলার, তো এদের মধ্যে পার্টিকুলার হওয়া উচিত। তো ল্যামডা যদি ভেরি করে যায় তাহলে এদের এনার্জিও ভেরি করে যাবে। তো এদের এনার্জিকে যদি সেম রাখতে হয় তো ল্যামডাকেও সেই পার্টিকুলার এনার্জি লেভেলের হতে হবে, তবেই এদের এনার্জির সাথে কি হবে সেম হবে। তো এখান থেকে আমরা ল্যামডাকে কি করতে পারবো ডিফাইন করতে পারবো। তো এখান থেকে আমরা বার করতে পারছি কি না পার্টিকুলার এনার্জি আমরা বার করতে পারছি। যদি ওই ইলেকট্রনটা যদি ফার্স্ট গ্রাউন্ড স্টেট থেকে পুনরায় থার্ডে যদি যেত তাহলে তখন কি হতো, তখন 13.6 minus 1.51 দ্যাট মিন্স এটা হচ্ছে 9 এটা হচ্ছে 0.21, তখন 2.01 ইলেকট্রন ভোল্ট নিয়ে এসে সেকেন্ড এক্সাইটেড লেভেলে আসতো। কিন্তু সেকেন্ড এক্সাইটেড লেভেলে কি হতো আনস্টেবল, কারণ এক্সাইটেড এনার্জি লেভেলে কি হয় ইলেকট্রন আনস্টেবল ফিল করে। তো সে পুনরায় আবার ফার্স্ট বা গ্রাউন্ড স্টেট লেভেলে ফিরে যাবে, গ্রাউন্ড এনার্জি লেভেলে ফিরে যাবে। তো গ্রাউন্ড এনার্জি লেভেলে ফিরে যাওয়ার জন্য তাকে তখন কি করতে হবে এনার্জি রেডিয়েট করতে হবে, তাকে তখন এনার্জি কি করতে হবে রেডিয়েট করতে হবে। তো এই এনার্জি কি রূপে রেডিয়েট হবে না ফোটন এনার্জি রূপে রেডিয়েট হবে।
তো এই ফোটনের এনার্জি কত হবে না, এই ফোটনের এনার্জি কত হবে না En3 মাইনাস En1। এই দুটো এনার্জি লেভেলের এনার্জি ডিফারেন্সের সমান করে তাকে এনার্জি নির্গত করতে হবে। তো এক্ষেত্রে আমরা কত পাচ্ছিলাম না 12.09। তো এখানটায় এই সি তো কনস্ট্যান্ট, তো ল্যামডাকে তখন চেঞ্জ হতে হবে। তো ল্যামডা সেই পার্টিকুলার ভ্যালুর জন্য 12.09 ইলেকট্রন ভোল্ট আসবে। ল্যামডা যদি আলাদা কিছু হয় তাহলে 12.09 ইলেকট্রন ভোল্ট আসবে না। তো পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য এই এনার্জি লেভেলের ডিফারেন্সের সাথে সমান হবে। তো আমরা বুঝতেই পারছি যে এখানটায় পার্টিকুলার ওয়েভলেন্থের এনার্জির কি হবে, রেডিয়েশন হবে। তো এই ক্ষেত্রে একটা ওয়েভলেন্থের জন্য রেডিয়েশন হয়েছে, এই ক্ষেত্রে একটা ওয়েভলেন্থের জন্য রেডিয়েশন হয়েছে। তো পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য রেডিয়েশন হতে আছে। তো আলাদা আলাদা ওয়েভলেন্থ আমরা পেতে চলেছি। তো আলাদা আলাদা ওয়েভলেন্থের যদি এনার্জি রেডিয়েশন হতে থাকে, তো আলাদা আলাদা ওয়েভলেন্থের আলাদা আলাদা কালারের সৃষ্টি হয়। তো আলাদা আলাদা ওয়েভলেন্থের আলাদা আলাদা স্পেকট্রাম তৈরি হবে। তো দেখো না এক্ষেত্রে 10.2 ইলেকট্রন ভোল্টের পরে 10.1 হয়নি বা 10.0 হয়নি। তো 10.1 এর জন্য আরেকটা ওয়েভলেন্থ থাকতো, 10.0 এর জন্য আরেকটা ওয়েভলেন্থ থাকতো। তো একটা ওয়েভলেন্থের পরে কিছুটা দূরে আবার একটা ওয়েভলেন্থের সৃষ্টি হয়েছে। তো 10.2 এর পরে কত এসেছে 12.09। তো 10.3 মিসিং, 10.4 মিসিং, 10.5 মিসিং, 10.6 মিসিং। তো এমনি করে 11.0 মিসিং, 12.0 মিসিং, 12.01, 12.02, 12.03, 04, 05, 06, 07 এগুলো সব মিসিং, 08 মিসিং, 09 এ আবার পাওয়া গেছে, 12.09 আবার পাওয়া গেছে। তো একটা ওয়েভলেন্থের পরে আরেকটা ওয়েভলেন্থ অনেকটা ডিফারেন্স রয়েছে। তো এই জন্য ওয়েভলেন্থের ডিফারেন্স জন্য দুটো ওয়েভলেন্থের দ্বারা সৃষ্ট যে কালার ব্যান্ড যে সৃষ্টি হবে, ওই কালারের মধ্যে একটা ডিফারেন্স থাকবে। ওই কালারের মধ্যে একটা ডিফারেন্সও সৃষ্টি হয়েছে, যার দরুন আমরা কি দেখতে পাচ্ছি, একটা ডিসক্রিট স্পেকট্রাম পেতে চলেছি। তো এনার্জি লেভেলের ডিফারেন্স থাকার জন্য ডিসক্রিট ওয়েভলেন্থ আমরা পাচ্ছি। তো ডিসক্রিট ওয়েভলেন্থের জন্য আমরা ডিসক্রিট স্পেকট্রামও পাবো। ক্লিয়ার? বোঝা গেছে? তুলে নাও। তো এখান থেকে একটা কোশ্চেন দেখো তোলা আছে। তো আমরা যা কিছু নেব হাইড্রোজেন অ্যাটমের থেকেই নেব। হাইড্রোজেন অ্যাটমের উপর বেস করে আমরা এক্সপ্লেন করব এবং সেখান থেকেই আমরা কোশ্চেন সব নেব। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে একটা কোশ্চেন দেখো। এবার একটা কোশ্চেন দেখো। কোশ্চেন, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন n equal to 3 to n equal to 1 এ রেডিয়েট হলে বা ট্রান্সমিটেড হলে উৎপন্ন রেডিয়েশনের ওয়েভলেন্থ এবং উৎপন্ন রেডিয়েশনের এনার্জি ও ওয়েভলেন্থ নির্ণয় করো। এনার্জি নির্ণয় করতে বলেছে, ওয়েভলেন্থও নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? দেখো তো একটা হাইড্রোজেন অ্যাটম আমি নিয়েছি। তাহলে ওই হাইড্রোজেন অ্যাটমের এই ছিল ফার্স্ট সেল, এটা ছিল কি সেকেন্ড সেল, এটা কি ছিল থার্ড সেল। ঠিক আছে? তো n equal to 3 থেকে n equal to 1 এ জাম্প করছে। তো ইলেকট্রনটা এটা ছিল কি n equal to 1, n equal to 2, n equal to 3। তাহলে ইলেকট্রনটা 1 থেকে কোথায় আসতে চাইছে, 3 থেকে কোথায় আসতে চাইছে 1 এ। ইলেকট্রন থেকে কোথায় আসতে চাইছে 3 থেকে 1 এ। তখন সে কি করবে, এনার্জি রেডিয়েশন করবে।
তখন সে কি করবে, এনার্জি রেডিয়েশন করবে। তো এই এনার্জি রেডিয়েশন, এই রেডিয়েশনটা কার সাথে বরাবর হবে, না এই রেডিয়েশন মানে কি, না ফোটনের। রেডিয়েশন মানে আমরা কি লিখবো, ফোটনের। তাহলে এই এনার্জি রেডিয়েশনটা কার সাথে বরাবর হবে, না 3 থেকে 1 এ গেছে, তো 3 এর এনার্জি এবং 4 এর এনার্জির ডিফারেন্স। তো 3 এর এনার্জি energy of 3 minus of energy of second excited state minus of ground state কত, n1, ক্লিয়ার। এটা আছে কি n3, এটা আছে কত, n1। তো এই দুটো এনার্জি লেভেলের এনার্জি ডিফারেন্সের মতো করে সে এনার্জি রেডিয়েশন করবে, ফোটনের এনার্জি রেডিয়েশন করবে। আচ্ছা, তো এবারে আমরা কি বার করতে চাইছি, এনার্জি রেডিয়েশন অফ এনার্জি বা ফোটনের এনার্জি আমরা বার করতে চাইছি। তো এবার আমরা কি বসাই, 3। তো 3 এর ক্ষেত্রে থার্ড সেকেন্ড এক্সাইটেড লেভেল বা থার্ড সেলের ক্ষেত্রে এনার্জি কত হয়ে থাকে, মাইনাস অফ 13.6 ইনটু n স্কয়ার, সরি z স্কয়ার বাই n স্কয়ার হয়েছে, মাইনাস অফ 1 এর ক্ষেত্রে কত, মাইনাস অফ 13.6 ইনটু, আগে ফর্মুলাটা বসিয়ে দিলাম, z স্কয়ার বাই n স্কয়ার। তো এখানে আচ্ছা, যেহেতু হাইড্রোজেন অ্যাটম, তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে z ইকুয়াল টু কত হয়ে থাকে, এটা আমরা কি নিয়েছি, হাইড্রোজেন অ্যাটম। তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে z ইকুয়াল টু 1, হাইড্রোজেনের ক্ষেত্রে z ইকুয়াল টু, তো z ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 1 স্কয়ার। আর থার্ড এনার্জি লেভেল ছিল, তো থার্ড এনার্জি মানে সেকেন্ড এক্সাইটেড লেভেল, তো 3 স্কয়ার। আর এখানটা আমরা কত লিখবো, এখানটা z ইকুয়াল টু 1 আর এখানটা ছিল 1 স্কয়ার। দ্যাট মিন্স এটাকে যদি আমরা করি, তো এটা থার্ড এনার্জি লেভেলের কত হয়ে থাকে, মাইনাস অফ 1.51 ইলেকট্রন ভোল্ট, মাইনাস মাইনাস প্লাস, তো ফার্স্ট এর কত হবে 13.6 ইলেকট্রন ভোল্ট। তো এদের দুজনকে যদি বাদ দিই তাহলে কত আসে, 12.09 ইলেকট্রন ভোল্ট। তাহলে থার্ড থেকে ফার্স্টে আসতে গেলে কি পরিমাণ এনার্জিটাকে রেডিয়েশন করতে হবে, না 12.09 ইলেকট্রন ভোল্টের এনার্জি রেডিয়েশন করতে হবে। তো ওই রেডিয়েশনের ওয়েভলেন্থ আমাকে বার করতে বলেছে, তো ওয়েভলেন্থ আমরা কি করে বার করব, না এটা তো ফোটন রূপে নির্গত হচ্ছে, তো ফোটনের এনার্জির ফর্মুলা কি হয়ে থাকে, না hc বাই ল্যামডা ইকুয়াল টু en3 - e1, তার মানে 12.09। আমি ধরলাম ফোটনের এনার্জি E, ফোটনের এনার্জি অফ ফোটন লিখে রাখো। আচ্ছা, তো ল্যামডা বার করতে হবে, তো ল্যামডা আমরা কি করে বার করব, ল্যামডা। আচ্ছা, তো ল্যামডা ইকুয়াল টু hc ডিভাইডেড বাই e, আচ্ছা, তো h হচ্ছে কি আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইনটু 10 টু দি পাওয়ার, প্রত্যেকটা ভ্যালু বসাচ্ছি। h হচ্ছে কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 জুল ইনটু সেকেন্ড ইনটু, আচ্ছা c হচ্ছে কি স্পিড অফ লাইট 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই এনার্জি কিসে পেয়েছি, ইলেকট্রন ভোল্টে। একে যদি আমরা জুলে কনভার্ট করতে চাই তাহলে কত লিখব, 12.09 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। আচ্ছা, তো আমরা বসিয়ে দিলাম, তো 12.09 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। তো এবারে যেটা আমরা পাবো সেটা আমরা কি পাবো, না ইন টার্মস অফ অ্যাংস্ট্রমে পাবো। তো এত বড় রাশিটাকে ক্যালকুলেশন করাও চারটিখানি কথা নয়। তো একে ক্যালকুলেশন করার থেকে এর একটা শর্টকাট আমরা নেব। কি শর্টকাট নেব, লিখে রাখো শর্টকাট। তো কি শর্টকাট নেব, দেখো শর্টকাট। তো ল্যামডা ইকুয়াল টু কত হয়ে থাকে, hc বাই e। ল্যামডা ইকুয়াল টু কত হয়ে থাকে, hc বাই e। তো h হচ্ছে কি, না প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, c হচ্ছে কি, না স্পিড অফ লাইট। তো এই দুটোকে গুণ করলে যেটা বেরোয় 12375 আর e হচ্ছে কি, e ইন এনার্জি ইলেকট্রন ভোল্টে। ক্লিয়ার করতে পেরেছি? তো এটাকে সলভ করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কত, না অ্যাংস্ট্রম ইউনিটে পাবো। সেটা আমরা কোন ইউনিটে পাবো, অ্যাংস্ট্রম ইউনিটে পাবো। তো অ্যাংস্ট্রম, তাহলে ল্যামডা আমরা কিসে পাবো, না অ্যাংস্ট্রম ইউনিট। এখানে লিখে রাখি, তো একে আমরা ডিভাইড করব। দেখো 12375 ডিভাইড বাই এনার্জি ইন টার্মস কত পেয়েছিল, না ইন ইলেকট্রন ভোল্ট, ইন টার্মস
অফ ইলেকট্রন ভোল্ট। তো 12.09 কত লিখবো 12.09। তো 12.09 যদি আমরা লিখি তাহলে অ্যাপ্রক্স ভ্যালু কত আছে আমি ডেটাটা দেখে বসাচ্ছি একটু। অ্যাপ্রক্স ডেটাটা আমি দেখে বসাচ্ছি। আচ্ছা এইখানটায় এটাকে ক্যালকুলেশন বিহেভ করলে 12.69 হয়েছিল, ডেটাটা একটু ঠিক করে নাও। তো এখানটা আমরা কত বসাবো 12.69 ইলেকট্রন ভোল্ট বসাবো। আচ্ছা এখানটা আমরা একটু ডেটাটা ঠিক করে নিচ্ছি 12.69 হয়েছে। তো এটাকে ভাগ করলে কত আসছে, ডিভাইড করলে 1024 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? তো ল্যাম্বডা আমরা ইন টার্মস অফ ওয়েভলেন্থ মানে অ্যাংস্ট্রমে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তো থার্ড বা সেকেন্ড এক্সাইটেড স্টেট থেকে বা থার্ড সেল থেকে যখন গ্রাউন্ড স্টেটে যখন যাবে সে কি পরিমাণের এনার্জি মানে ইমিট করবে, রেডিয়েট করবে না 1024 অ্যাংস্ট্রম वाला ওয়েভলেন্থের এনার্জি বা ওয়েভলেন্থের ফোটন সে রেডিয়েট করবে, তবেই সে থার্ড থেকে ওয়ানে পৌঁছে যাবে। তো আলাদা যে কোনো প্রকারের ওয়েভলেন্থের এনার্জি রেডিয়েশন করবেই না। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। তো এবারে দেখো এই এনার্জি নির্ণয় করা, এই ওয়েভলেন্থ নির্ণয় করার আরেকটা শর্টকাট, যদিও শর্টকাট সেটা ডেরিভেশন ওয়াইজও আমরা করতে পারি, সেটাকে আমরা ডেরিভেশন ওয়াইজও আমরা করতে পারি। দেখো তো সেটা শর্টকাট যদিও, তাও সেটাকে আমরা ডেরিভেশন রূপেই লিখব। ডেরিভেশন রূপেই লিখব। ওকে, যদি কারো তোলা না হয়ে থাকে পিছিয়ে গিয়ে পজ করে তুলে নেবে। হ্যাঁ, নাহলে কেউ কেউ স্ক্রিনশট নিয়ে নেবে, কেউ কেউ ওটাকে কি করবে স্ক্রিনশট নিয়ে নেবে। তো সেটা শর্টকাটও বলতে পারো, না হলে ওটাকে ডেরিভেশন রূপেও নিতে পারো। লিখো ফর্মুলা ফর ইমিটেড wavelength of energy, formula for immediate wavelength of energy বা wavelength of energy না রেখে বলে ফোটন করতে পারে, ফোটন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো এনার্জি অফ ফোটন বা আমরা তাকে কি বলছিলাম না রেডিয়েশন, যেটা বলছিলাম আমরা রেডিয়েশন ইকুয়ালটা আমরা কি লিখছিলাম না যে লেভেলে পৌঁছেছে ই ইনটু মাইনাস যে লেভেলে যেতে চাইছে, যে লেভেল থেকে যে লেভেলে যেতে চাইছে। n2 হচ্ছে কি, n2 হচ্ছে যে লেভেলে এখন ইলেকট্রনটা আছে এবং যে লেভেলে যেতে চাইছে, রেডিয়েশন করার পর যে লেভেলে যেতে চাইছে। তো এটা হচ্ছে বাইরের সেল, এটা হচ্ছে তার ভেতরের সেল। n1 টা হচ্ছে কি ভেতরের সেল, n2 হচ্ছে কি বাইরের সেল, যে এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে যেতে চাইছে। ঠিক আছে? তো এনার্জি অফ ফোটন কি হয়ে থাকে hc বাই ল্যাম্বডা। আচ্ছা, তো যে সেল থেকে আসছে সেই সেলের এনার্জি আমরা কি করে বার করি, মাইনাস অফ 13.6 ইনটু z স্কয়ার বাই n স্কয়ার n2 স্কয়ার। যে স্টেট থেকে আসছে মাইনাস অফ মাইনাস 13.6 ইনটু z স্কয়ার বাই n1 স্কয়ার। খতম। আচ্ছা, মাইনাস 13.6 ইনটু z স্কয়ারটাকে কমন নিলাম, না মাইনাসটাকে না কমন নিয়ে 13.6 z স্কয়ারটাকেই কমন নিলাম। দিতে আমরা কি লিখবো 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তো hc ডিভাইড বাই ল্যাম্বডা, hc ডিভাইড বাই ল্যাম্বডা। আচ্ছা, এবারে hc টাকে আমরা কি করলাম নিচে নিলাম, তাহলে 1 বাই ল্যাম্বডা ইকুয়াল টু 13.6 বাই hc z স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। খতম। আচ্ছা, তো দেখো 13.6 তো কনস্ট্যান্ট ভ্যালু, hc ও কনস্ট্যান্ট ভ্যালু, তো এই হচ্ছে আমাদের কি। আচ্ছা, তো এই ভ্যালুটাকে কি বলা হয়ে থাকে না এই ভ্যালুটাকে রিডবার্গ কনস্ট্যান্ট বলা হয়ে থাকে, যাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করব।
যদি এই ভ্যালুর কোনো জানার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র আরটাকে জানলেই হলো। তো 1/λ ইকুয়াল টু r ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ওই ওয়েভলেন্থের মানও আমরা বার করতে পারি। এখান থেকে আমরা ওই কি ওয়েভলেন্থে রেডিয়েশন করবে, কোন ওয়েভলেন্থে রেডিয়েশন করবে, সেই ওয়েভলেন্থ আমরা পার্টিকুলার ওই ওয়েভলেন্থের মানটাও আমরা বার করতে পারি। ক্লিয়ার? তো কোনো একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে যখন ইলেকট্রন জাম্প করবে, সেখান থেকে আবার গ্রাউন্ড স্টেটে আসবে। জাম্প করা মানে কি, সেখানে এক্সাইটেড স্টেটে পৌঁছে গেছে, তো এক্সাইটেড স্টেটে তো আনস্টেবল হলে কি হবে, সে স্টেবল পজিশনে আসতে চায়, তো পুনরায় আবার গ্রাউন্ড স্টেটে আসতে হবে। তো গ্রাউন্ড স্টেটে আসার জন্য সে কি করবে, ওয়েভলেন্থ নির্গত করতে। তো ওয়েভলেন্থ যদি নির্গত করতে থাকে, গ্রাউন্ড স্টেট থেকে সে সেকেন্ড স্টেটে যেতে, ফার্স্ট এক্সাইটেড স্টেটে যেতে পারে, সেকেন্ড এক্সাইটেড স্টেটে যেতে পারে, থার্ড এক্সাইটেড স্টেটে যেতে পারে, ফোর্থ এক্সাইটেড স্টেটে যেতে পারে, ফিফথ, সিক্স, সেভেন, এমনি করে ইনফিনিট পর্যন্ত যেতে পারে। তো প্রত্যেকটা স্টেটে যাওয়ার জন্য তাকে ডিফারেন্ট ওয়েভলেন্থের এনার্জি রেডিয়েশন করতে হবে। তো আবার সেই স্টেট থেকে পুনরায় তাকে আবার কি করতে হবে, ফার্স্টে তো আসতে হয়েছিল, তো সে যখন 2 থেকে 1 এ আসবে, 3 থেকে 1 এ আসবে, 4 থেকে 1 এ আসবে, তো ইনফিনিট থেকেও তো 1 এ আসতে পারে। তো প্রত্যেক ক্ষেত্রে তাকে ডিফারেন্ট ওয়েভলেন্থ মানে রেডিয়েট করতে হবে, তাই না? তো ডিফারেন্ট ওয়েভলেন্থের রেডিয়েশন যদি তাকে করতে হয়, তাহলে ডিফারেন্ট এনার্জি নির্গত করতে হবে। তো এবারে আমরা দেখব যে ফার্স্ট স্টেটে মানে ফার্স্ট গ্রাউন্ড স্টেটে যদি ইলেকট্রন যদি আসে 2 থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে 6 থেকে, এগুলো সব এক্সাইটেড লেভেল। তো গ্রাউন্ড স্টেটে যদি আসে, তখন সে ওয়েভলেন্থ যে নির্গত করবে, ওই ওয়েভলেন্থের সিরিজকে আমরা কি বলবো, লাইভেন সিরিজ। তো এরপরে আমরা হেডলাইন লাগাবো স্পেকট্রাল সিরিজ। এতটুকু বোঝা গেছে? তো স্পেকট্রাল সিরিজ থেকে আমরা এই ইকুয়েশন লাগিয়ে স্পেকট্রাল সিরিজের ওয়েভলেন্থ আমরা খুব কুইক নির্ণয় করব, খুব কুইক। দেখো, তো আমরা কি বোঝাতে চাইছি, হেডলাইনটা আগে লাগাও, দিলে ধীরে ধীরে তোমরা বুঝতে পেরে যাবে। হেডলাইনটা আগে লাও, দ্য স্পেকট্রাল সিরিজ। স্পেকট্রাল সিরিজ। তো স্পেকট্রাল সিরিজ কি বলতে চলেছে, আমরা প্রথমে আগে এনার্জি লেভেলের আগে একটা ড্রয়িং করে নিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের n ইকুয়াল টু 1, এদিকে হচ্ছে কি, এটা হচ্ছে এনার্জি লেভেল, এটা হচ্ছে কি এনার্জি লেভেল ইন ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এটা যদি n ইকুয়াল টু 1, তারপরে আমি মানলাম এখানটা হচ্ছে n ইকুয়াল টু 2। আচ্ছা, তারপরে আমি ধরলাম এইখানটা হচ্ছে n ইকুয়াল টু 3, তারপরে আমি ধরলাম এইখানটা হচ্ছে n ইকুয়াল টু 4, তারপরে আমি ধরলাম এইখানটা হচ্ছে n ইকুয়াল টু 5। তো এমনি করে করে তারপরে এনার্জি লেভেলটা আরো কাছে যাবে, n ইকুয়াল টু 6। তো এমনি করে করে এইখানটা আমরা কি পাবো, এরপরে এনার্জি লেভেলগুলো কি হতে থাকবে, একে অপরের উপর ওভারল্যাপ করতে থাকবে, কারণ ধীরে ধীরে এনার্জি লেভেলগুলো কি হতে আছে, খুব কাছাকাছি হতে আছে। তো এমনি করে করে এখান থেকে যদি আমি ইনফিনিটে যেতে থাকি, তো n ইকুয়াল টু যদি ইনফিনিট হয়, তখন ওই এনার্জি লেভেল কত হবে, তো এই এনার্জি লেভেলের ভ্যালু কত হবে না 0। ফার্স্টটার ক্ষেত্রে কত ছিল জানা আছে, 13.6 ইলেকট্রন ভোল্ট। সেকেন্ডটা হচ্ছে কত, -3.4 ইলেকট্রন ভোল্ট। থার্ডটার ক্ষেত্রে 1.51, তার মাইনাস 0.85। তো এমনি করে করে 0. আচ্ছা, এটাকে কাছাকাছি একটু করি, লিখি 1.51, এটা হচ্ছে কত না 0.85, আর একটু নিচে লিখি এটাকে 0.85, এটা হচ্ছে কত না 0.56 করো, যাই করে করো, মাইনাস থেকে সব মাইনাস। তো ধীরে ধীরে এনার্জি কি হতে আছে, এদিকে যতই যেতে আছে এনার্জি ততই বাড়তে আছে। তো গ্রাউন্ড স্টেটের এনার্জি হচ্ছে সবথেকে কম, গ্রাউন্ড স্টেটের এনার্জি হচ্ছে সবথেকে কম। তো ধীরে ধীরে এনার্জি কি হতে আছে, বাড়তে আছে। ঠিক আছে, এবারে কোন ইলেকট্রন হিট এনার্জি পাওয়ার পর ওই ইলেকট্রন সেকেন্ড এনার্জি লেভেলে যেতে পারে, থার্ডে যেতে পারে, ফোর্থে যেতে পারে, ফিফথে যেতে পারে, এমনি করে ইনফিনিটে যেতে পারে। তো কোত্থেকে গেছে, ফার্স্ট এনার্জি লেভেল থেকে 2 এ 3 তে 4 এ 5 এ ইনফিনিট গেছে। তো এগুলো হচ্ছে ফার্স্ট এর রেসপেক্টে, এগুলো হচ্ছে কি এক্সাইটেড লেভেল।
তো এক্সাইটেড লেভেলে ইলেকট্রন কি হয়, আনস্টেবল। তখন এক্সাইটেড লেভেল থেকে ইলেকট্রন ফার্স্ট এনার্জি লেভেলে আবার কি করবে, রিটার্ন করবে। থার্ড থেকে পুনরায় আবার সে কি করবে, রিটার্ন করবে। ফোর্থ থেকে আবার কি করবে, রিটার্ন করবে। ফিফথ থেকে কি করবে, আবার সে ফার্স্টে রিটার্ন করবে। এমনি করে করে ইনফিনাইট থেকেও কি করবে, রিটার্ন করতে থাকবে। কোথায় আসবে না, ফার্স্ট এনার্জি লেভেলে যাবে। ফার্স্ট এনার্জি লেভেল থেকে 2 এ যদি যায়, 3 তে যদি যায়, 4 এ যদি যায়, 5 এ যদি যায়, তো সেখান থেকে আবার রিটার্ন করেছে কোথায় না, ফার্স্ট এনার্জি লেভেলে। তাহলে ইলেকট্রন গুলো, তাহলে ইলেকট্রন আর ফল অন n equal to 1। তো ইলেকট্রন গুলো যদি প্রত্যেকটা স্টেট লেভেল থেকে যদি n equal to 1 এ যদি ফিরে আসে, তো ওই রকম ওয়েভলেন্থের যে সিরিজ পাবো তাকে আমরা কি বলবো, লাইম্যান সিরিজ। তাকে আমরা বলবো লাইম্যান সিরিজ। তো লাইম্যান সিরিজ তখনই বলবো যখন ইলেকট্রন গুলো এক্সাইটেড লেভেল থেকে n equal to 1 এ ড্রপ করবে। ক্লিয়ার করতে পেরেছি? তো এক্সাইটেড লেভেল থেকে ইলেকট্রন কোথায় ড্রপ করেছে, 1 এ। তো লাইম্যান সিরিজের প্রথম জাস্ট অ্যাবাভ এক্সাইটেড লেভেল হচ্ছে n equal to 2। তো 2 থেকে যদি 1 এ যদি ইলেকট্রন ড্রপ করে তখন কি পরিমাণের ওয়েভলেন্থ নির্গত করবে, 5 আমরা চেক করে নিই না। ইলেকট্রন ড্রপ from n equal to 2 to n equal to 1 যদি ড্রপ করে তখন আমরা কি পরিমাণের ওয়েভলেন্থ আমরা দেখতে পাবো। দেখো না, 1 বাই ল্যামডা ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম না, r z স্কয়ার ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। আচ্ছা, তো r, তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তো আমরা দেখেছি, এগুলো কার ক্ষেত্রে দেখছি, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। তো r ইনটু z ইকুয়াল টু আমরা কি লিখবো, 1 স্কয়ার ইনটু 1 বাই n1 স্কয়ার আমরা কি লিখবো। আচ্ছা, n1 টা হচ্ছে কি, n1 টা হচ্ছে যে লেভেলটায় যাচ্ছে, তার মানে কোথায় যাচ্ছে, 1 এ যাচ্ছে। মাইনাস কোথ থেকে না, 2 স্কয়ার, 2 থেকে n1 এ আসছে। এটা হচ্ছে কি n2, এটা হচ্ছে n1। আচ্ছা, তো এবারে আমরা কি করলাম, r ইনটু, তো এটা কত হয়ে গেল, 3/4। আচ্ছা, তো ল্যামডা ইকুয়াল টু কত পাবো, তো ল্যামডা ইকুয়াল টু আমরা অলরেডি কত পাচ্ছি না, 4/3 ইনটু 1/r। তো এখানে একটা কোড মনে রাখো, 1/r এর ভ্যালু কত হয়ে থাকে না, 1/r এর ভ্যালু কত হয়ে থাকে, দেখো 4/3 ইনটু 912 অ্যাংস্ট্রম। তাহলে একে যদি আমরা ভাগটা করি, তো ভাগ করলে কত পাবো, 3 3 3 9 0 4 হয়েছে। তো 4 3 12 4 4 16, কত পাচ্ছি, 4 3 12 16, 1216 অ্যাংস্ট্রম। তো ফার্স্ট এক্সাইটেড লেভেল থেকে যদি গ্রাউন্ড স্টেটে আসে তখন তার এনার্জি কত, সে কি পরিমাণের ওয়েভলেন্থ নির্গত করবে না, 12.16 নয়, 1216 অ্যাংস্ট্রম वाला ওয়েভলেন্থ নির্গত করবে, তবেই সেই পরিমাণে এনার্জি তার রেডিয়েশন হবে। যদি সে থার্ড থেকে যদি 1 এ আসতো, তাহলে ইলেকট্রন সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড একটা নিলাম, ইলেকট্রন ড্রপ ফ্রম n equal to 3 to n equal to 1 যদি থার্ড থেকে ফার্স্টে যদি আসতো তাহলে কি হতো না, দেখো তখন 1 বাই ল্যামডা ইকুয়াল টু আমি কি বলতাম না, r ইনটু 1 স্কয়ার ইনটু 1 বাই 1 স্কয়ার মাইনাস 1 বাই 3 স্কয়ার ইকুয়াল টু r ইনটু 8/9, r ইনটু 8/9। তো ল্যামডা ইকুয়াল টু কত লিখতাম, ল্যামডা, তো ল্যামডা ইজ ইকুয়াল টু 9/8 ইনটু 9/8 ইনটু 1/r। তো 9/8 ইনটু 1/r ইকুয়াল টু কত, 912। তো একে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো, 8, আচ্ছা 8 দিয়ে কাটি, 8 কে 8 8 8 31, 8 8 দুনে 8 দিনে 24, 7 9 8 72, 9, তো 9 9 81 1 হাতে 8 8 9 দিনে 27, 28 29 30 31 32 33 34 35 এর 5 সাথে 3, 9 কে 9 10 11 12, কিছু একটা ভুল করলাম, সেটা ভুল করলাম মনে হচ্ছে না। ল্যামডা ইকুয়াল টু
ল্যামডা ইকুয়াল টু 9, 9 কে 9 0, এটা ভুল করেছি, 9 কে 9, 8 কে 8, 8 10 11, 8 থেকে 1, 8 থেকে 11, 8 4 32, ওকে। আচ্ছা, তো 9 এ 9, 9 4 36, 6 3 99, 99 100, 100। আচ্ছা, ডেটাটা একটু ভুল হচ্ছে, কোথায় একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, কাটাকাটি কোথায় একটা ভুল হচ্ছে। তো এবার আমরা গুণ করলাম, 36, 6 9 11, তো 1026, কত হলো? 1026 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? তো থার্ড, তো আমরা কি দেখতে পাচ্ছি না, থার্ড এক্সাইটেড, সরি সেকেন্ড এক্সাইটেড লেভেল থেকে যদি ফার্স্টে যদি আসে, তাহলে আমরা, বা থার্ড সেল থেকে যদি ফার্স্টে যদি আসে, তখন সে কি পরিমাণের ওয়েভলেন্থ রেডিয়েশন করবে না, 1026 অ্যাংস্ট্রম वाला ওয়েভলেন্থ নির্গত করবে। তো ফার্স্টে যখন আসছিল তখন এখানটায় কত না, এখানটা আমরা কত করেছি, 1216 অ্যাংস্ট্রম। আচ্ছা, থার্ড থেকে যখন এসছে 1026 অ্যাংস্ট্রম। আচ্ছা 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 আচ্ছা, এরপরে যদি, এরপরে ফোর্থ থেকে যদি আসে, আরেকটা চেক করে নি, দেখো তো ইলেকট্রন ড্রপ ফ্রম n equal to 4 to n equal to 1, তখন ওয়েভলেন্থ কত হবে? দেখো 1 by lambda equal to r into 1 square into 1 by 1 square minus 1 by, কোথেকে আসছে? 4 থেকে আসছে, মানে 4 square equal to r into 15 by 16, that means lambda is equal to 16 by 15 into r, 1 by r, কত না 1 by r। আচ্ছা, তো 1 by r হতে কত আসছে? 1 by r এর জায়গায় আমরা কত লিখবো না, ইনটু 912। তো আমি ক্যালকুলেটরে আমি মারছি, দিয়ে চেক করে আমি বসাচ্ছি। তো ক্যালকুলেটরে করতে কত আসছে? 960 অ্যাংস্ট্রম। টোটালটা কত এলো? 960 অ্যাংস্ট্রম। তো এর পরের ওয়েভলেন্থটা কত এলো? 960 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? তো ধীরে ধীরে আমরা কি দেখতে পাচ্ছি, ওয়েভলেন্থ ধীরে ধীরে কমতে আছে। তো ইনফ্লাইট থেকে যদি আসে, তো ইনফ্লাইটটাও চেক করে নাও। তো ইলেকট্রন ড্রপ ফ্রম n equal to infinite to n equal to 1, তাহলে কত হচ্ছে না, 1 by lambda into r into 1 square into 1 by 1 square minus 1 by infinite square, তো infinite square তো খতম, তো r শুধুই পড়ে থাকবে, তো 912 অ্যাংস্ট্রম। কত আসছে? 912 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? 912 অ্যাংস্ট্রম। তো এটাই হচ্ছে এই লাইমেন্ট সিরিজের, এটাই হচ্ছে কি সর্বশেষ ওয়েভলেন্থ n equal to 1 এর জন্য, n equal to 1 এর জন্য। তো এখানে ওয়েভলেন্থ কত থেকে, এই লাইমেন্ট সিরিজের ওয়েভলেন্থের রেঞ্জ কত না, 12 1216 অ্যাংস্ট্রম টু কত 912 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? তার বাইরে কিন্তু নেই। তাহলে এই ওয়েভলেন্থ গুলোকে আমরা কিন্তু দেখতে পাই না। তো এই ওয়েভলেন্থ গুলো কেমন হয়ে থাকে না, ইনভিজিবল। এই ওয়েভলেন্থ গুলো কেমন হয়ে থাকে না, ইনভিজিবল, ভিজিবল ওয়েভলেন্থ। তো একটা জিনিস লক্ষ্য করো, যে যে লেভেলে আসতে চাইছে তার জাস্ট অ্যাবাভ এক্সাইটেড লেভেল থেকে যখন ট্রান্সমিশন হচ্ছে, তখন সবথেকে বেশি ওয়েভলেন্থের রেডিয়েশন হচ্ছে। তো সবথেকে বেশি ওয়েভলেন্থের রেডিয়েশন কখন হবে? যে এনার্জি লেভেলে আসতে চাইছে, n equal to 1 এ আসতে চাইছে, তো তার অ্যাবাভ মানে এনার্জি লেভেল থেকে যখন ট্রান্সমিশন হবে। তো সবথেকে কম কখন ওয়েভলেন্থ আমরা পাবো না, যখন ট্রান্সমিশনটা সবথেকে টপ মোস্ট সেল থেকে আসবে। তার মানে n equal to infinite থেকে n equal to 1 এ যখন আসবে, সবথেকে কম ওয়েভলেন্থের আমরা এনার্জি রেডিয়েশন পাবো। তো এটাও একটা তোমরা লিখে নিতে পারো, যে লার্জেস্ট ওয়েভলেন্থ আমরা কখন পাবো না, লার্জেস্ট ওয়েভলেন্থ আমরা কখন পাবো না, লার্জেস্ট ওয়েভলেন্থ যদি আমাকে বার করতে বলে, তো ট্রান্সমিশন আমাকে কি করতে হবে না, ট্রান্সমিশন আমাকে কি করতে হবে, সবথেকে শর্টেস্ট ওয়েভলেন্থ আমাকে, সবথেকে শর্টেস্ট ট্রান্সমিশন করতে হবে। মানে যে স্টেট লেভেল আসতে চাইছে তার জাস্ট অ্যাবাভ থেকে আমাকে ট্রান্সমিশন করতে হবে। তাহলে ট্রান্সমিশনটা কি হবে না, শর্টেস্ট বানানটা ভুলে গেল, শর্টেস্ট ট্রান্সমিশন করতে হবে, ট্রান্সমিশন। আর যদি
স্মলেস্ট ওয়েভলেন্থ পেতে হয়, যদি স্মলেস্ট ওয়েভলেন্থ যদি আমাকে বার করতে বলে, তাহলে আমি কি করব না লংগেস্ট ট্রান্সমিশন করব। কি করব? লংগেস্ট ট্রান্সমিশন করব। আর শর্টেস্ট ওয়েভলেন্থ, তার প্রত্যেকটা সিরিজের একটা শর্টেস্ট ওয়েভলেন্থ থাকবে আর একটা লংগেস্ট, একটা শর্টেস্ট ওয়েভলেন্থ থাকবে আর একটা লংগেস্ট ওয়েভলেন্থ থাকবে। তো শর্টেস্ট ওয়েভলেন্থ করার জন্য ট্রান্সমিশন কি করতে হবে? n ইকুয়াল টু ইনফিনিট থেকে করতে হবে। ট্রান্সমিশন করতে কি করব? ফ্রম, লিখে রাখো, ফ্রম n ইকুয়াল টু ইনফিনিট টু n ইকুয়াল টু 1। এটা হচ্ছে কি, সরি এটা লংগেস্ট লিখে ফেললাম না, লংগেস্টের ক্ষেত্রে কি হবে? জাস্ট অ্যাবাভ, ফ্রম জাস্ট অ্যাবাভ সেল, জাস্ট অ্যাবাভ সেল। আর শর্টেস্ট ওয়েভলেন্থের জন্য আমরা কি করব না ফ্রম n2 ইকুয়াল টু কত হবে? ইনফিনিট। তো ইনফিনিট থেকে আমরা করব, তো আমরা শর্টেস্ট, সরি ও তো লংগেস্ট ওয়েভলেন্থ পেতে গেলে আমাকে কি করতে হবে? আমি সো সরি ফ্রম জাস্ট অ্যাবাভ, লংগেস্ট ওয়েভলেন্থ পেতে গেলে কি করব না জাস্ট অ্যাবাভ। আর শর্টেস্ট ওয়েভলেন্থ পেতে গেলে আমাকে কি করতে হবে? ফ্রম n ইকুয়াল টু ইনফিনিট। আমি কোথায় তাকিয়ে করছি? ফ্রম n ইকুয়াল টু ইনফিনিট। ফুল ডিসিশন নিয়ে ফেলেছিলাম। তো রাত 1:30 বাজতে যাচ্ছে। তো লার্জেস্ট ওয়েভলেন্থ যদি পেতে হয় তো n ইকুয়াল টু 2 থেকে আমাকে n ইকুয়াল টু 1 এ আসতে, মানে সব থেকে ছোট ট্রান্সমিশন করতে হবে, জাস্ট অ্যাবাভ। আর লংগেস্ট ট্রান্সমিশন যদি আমাকে করতে হয় তাহলে স্মলেস্ট ওয়েভলেন্থ পাবো, n ইকুয়াল টু ইনফিনিট থেকে করতে হবে। তো প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে আমরা কিন্তু শর্টেস্ট আর লংগেস্ট দুটোই পেতে চলেছি। ক্লিয়ার হচ্ছে? তো এমনি করে করে সেকেন্ড এনার্জি লেভেলেও ইলেকট্রন ফল করতে পারে, থার্ডেও করতে পারে, ফোর্থেও করতে পারে, ফিফথেও করতে পারে। তো এমনি করে করে বাকি এনার্জি লেভেলে যদি ইলেকট্রন ফল করে তখনও আলাদা আলাদা সিরিজ তৈরি হবে। তো একটা সিরিজ আমরা বুঝতে পেরেছি, তো কিভাবে আমরা বার করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি শর্টেস্ট ওয়েভলেন্থ করলে, শর্টেস্ট ওয়েভলেন্থ পেতে গেলে লংগেস্ট ট্রানজিশন, আর যদি লংগেস্ট ওয়েভলেন্থ পেতে হয় তো শর্টেস্ট ট্রান্সমিশন করব। তো এমনি করে করে 2, 3, 4 এগুলোতে যদি ইলেকট্রন যদি ফল করতো তাদের ক্ষেত্রেও ট্রান্সমিশন হতো। তো বাকি সিরিজগুলো আর ডিরাইভ করব না, একই রকম। তো বাকি সিরিজগুলোর ক্ষেত্রে আমরা স্পেকট্রাল সিরিজ যে আমরা পাবো সেগুলো খালি ডিরাইভ করে চলে যাব। ক্লিয়ার? তোলাইছে। আচ্ছা, তো টোটালটা মুছে দিচ্ছি, পুনরায় আমি আবার নতুন করে দিচ্ছি। দেখো আচ্ছা, এটা হচ্ছে কত? n ইকুয়াল টু 1। আচ্ছা, এরপরে আমরা কি নিব? n ইকুয়াল টু 2। ঠিক আছে, সোজা আছে তো? ঠিক আছে, এখান থেকে n ইকুয়াল টু 2। নেক্সট n ইকুয়াল টু, সাপোজ মানলাম n ইকুয়াল টু, এখানটা আছে n ইকুয়াল টু 3, এখানটা আছে n ইকুয়াল টু 4। আচ্ছা, এরপরে n আরেকটু কাছে আসবে, কাছে চলে এসছে, আরেকটু করে করি। n ইকুয়াল টু 5। ওকে, তো এটা আরেকটু কাছে আসবে, n ইকুয়াল টু 6 হয়েছে। তো এমনি করে করে এদিকটা আমরা কি পাবো? আরো ওভারল্যাপ পেতে থাকবো। তো আমি আর করছি না এগুলো। তো এখান থেকে n ইকুয়াল টু আমরা যখন ইনফিনিটে যাব
তখন আমরা কি পাবো, ও ক্ষেত্রে এনার্জি লেভেল আমি কত পাবো, এনার্জি লেভেলের ভ্যালু কত হয়ে থাকে 0, কত হয়ে থাকে 0, এনার্জি লেভেলের ভ্যালু কত হয়ে থাকে 0। তাহলে এটা হচ্ছে কি এনার্জি লেভেল ইন ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তো n ইকুয়াল টু 1 এ যখন ইলেকট্রন গুলো আছড়ে পড়ছিল, কোত্থেকে না 2 থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে 6 থেকে এমনি করে করে ইনফিনাইট থেকেও আছড়ে পড়েছিল। তো এই রকম সিরিজটাকে আমরা কি বলছিলাম যে ফল অন n ইকুয়াল টু 1। তখন আমরা এই সিরিজকে আমরা কি বলছিলাম, লাইমেন সিরিজ। ক্লিয়ার? তাকে আমরা কি বলছিলাম না, লাইমেন সিরিজ। আচ্ছা, এবারে ইলেকট্রন যদি সেকেন্ডে এসে আছড়ে পড়তো, মানে সেকেন্ডের রেসপেক্টে এটা হচ্ছে কি ফার্স্ট এক্সাইটেড লেভেল, সেকেন্ডের রেসপেক্টে n ইকুয়াল টু 3 হচ্ছে কি ফার্স্ট এক্সাইটেড লেভেল। আচ্ছা, এটা হচ্ছে কি সেকেন্ড এক্সাইটেড লেভেল, সেকেন্ডের রেসপেক্টে এটা হচ্ছে থার্ড এক্সাইটেড লেভেল, এটা হচ্ছে ফোর্থ এক্সাইটেড লেভেল। তো এমনি করে করে ইনফিনাইট থেকে এসে আছড়ে পড়তো। তখন তাহলে ইলেকট্রনগুলো কোথায় আছড়ে পড়েছে, ফল অন n ইকুয়াল টু 2। তখন তাকে আমরা বলবো বালমার সিরিজ। কি বলবো, বালমার সিরিজ। ওকে, এবার n ইকুয়াল টু 3 তেও আছড়ে পড়তে পারতো ইলেকট্রন। তো n ইকুয়াল টু 3 তে যদি আছড়ে পড়ে, n ইকুয়াল টু 3 তে আছড়ে যদি পড়ে, তো n ইকুয়াল টু 3 এর রেসপেক্টে এটা হবে কি জাস্ট অ্যাবাভ। তো এটা হচ্ছে কি ফার্স্ট এক্সাইটেড লেভেল, এটা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড লেভেল, এটা হচ্ছে থার্ড এক্সাইটেড লেভেল। এমনি করে করে ইনফিনাইট থেকেও আছড়ে পড়তে পারে। তো ফল অন, এদের যখন ইলেকট্রন গুলো থার্ড সেলে এসে যখন আছড়ে পড়বে, তখন ইলেকট্রন গুলো কোথায় পড়েছে, ফল অন n ইকুয়াল টু 3। তখন এই সিরিজটাকে আমরা কি বলবো, লাইমেন বালমার পাস চেন সিরিজ। ক্লিয়ার? আচ্ছা, তো ইলেকট্রন এবার যদি ফোর্থ সেলে যদি আছড়ে পড়ে, তো ফোর্থ সেলে যদি আছড়ে পড়ে, তার জাস্ট অ্যাবাভ হচ্ছে n ইকুয়াল টু 5 হবে কি ফার্স্ট এক্সাইটেড, তো n ইকুয়াল টু 6 হবে সেকেন্ড এক্সাইটেড। তো এমনি করে করে ইনফিনাইট থেকে এসে পড়বে। তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে ব্র্যাকেট সিরিজ। তখন তাকে তাহলে ইলেকট্রন গুলো কোথায় ছেড়ে পড়েছে, ফল অন n ইকুয়াল টু 4। তো তখন আমরা তাকে বলবো ব্র্যাকেট সিরিজ। কি বলবো, ব্র্যাকেট সিরিজ। ক্লিয়ার? তো ইলেকট্রন গুলো সিমিলারলি, ইলেকট্রন গুলো যদি n ইকুয়াল টু 5 এসে আছড়ে পড়তো, n ইকুয়াল টু 5 এসে আছড়ে পড়তো, তো আরেকটা এনার্জি লেভেল আমরা বানিয়ে নিই, n ইকুয়াল টু 7 টা বানিয়ে নিই, n ইকুয়াল টু 7 টা বানিয়ে নিই। এটা হচ্ছে কি n ইকুয়াল টু 7। ওকে, তো n ইকুয়াল টু 7 থেকে আছড়ে পড়েছে, n ইকুয়াল টু 6 থেকে আছড়ে পড়েছে, 7 থেকে আছড়ে পড়েছে, ইনফিনাইট থেকেও n ইকুয়াল টু 5 এ আছড়ে পড়েছে। তাহলে ফল অন n ইকুয়াল টু 5। তো তখন আমরা কি বলবো, প্রিফান্ড সিরিজ। ক্লিয়ার? তখন তাকে আমরা বলবো প্রিফান্ড সিরিজ। আচ্ছা, নেক্সট আরেকটা হয়ে থাকে যে n ইকুয়াল টু 6 এ যদি আছড়ে পড়ে, n ইকুয়াল টু ইলেকট্রন যদি 6 এ যদি আছড়ে পড়ে, তখন তাকে আমরা বলি হামফ্রিস সিরিজ। তাহলে এখানটাকে লিখো, ইলেকট্রন কোথায় আছড়ে পড়েছে না, ফল অন n ইকুয়াল টু 6। তখন তাকে আমরা বলবো হামফ্রে সিরিজ। ক্লিয়ার? মনে থাকবে? তো এদের ক্ষেত্রে লাইমেন সিরিজ, এখান থেকে লক্ষ্য করো, লাইমেন সিরিজের ক্ষেত্রে ওয়েভলেন্থের রেঞ্জ কত হয়েছিল দেখেছিলাম, 1216 অ্যাংস্ট্রম থেকে কত না 912 অ্যাংস্ট্রম, যেটা ইনভিজিবল ছিল। তো এই রিজনটাকে আমরা কি বলে থাকি, আল্ট্রাভায়োলেট রিজন। কি বলে থাকি, এই রিজনটাকে আল্ট্রাভায়োলেট রিজন। আচ্ছা, বালমার সিরিজের ক্ষেত্রে ওয়েভলেন্থের রেঞ্জ কত হয়ে থাকে, ওয়েভলেন্থের রেঞ্জ মানে কি সবথেকে শর্টেস্ট ট্রান্সমিশন থেকে লংগেস্ট ট্রান্সমিশন পর্যন্ত। তো রেঞ্জ কত হয়ে থাকে, অ্যাপ্রক্স 3500 অ্যাংস্ট্রম থেকে কত হয়ে থাকে 6500 অ্যাংস্ট্রম। তার মানে কিছুটা ইনভিজিবল, ম্যাক্সিমামটা ভিজিবল। ক্লিয়ার? ফর হাইড্রোজেন অ্যাটম,
ফর হাইড্রোজেন অ্যাটম। তো এদেরকে আমরা কি বলবো, এটা হচ্ছে কি না ভিজিবল, এটাকে আমরা কি বলবো ভিজিবল রিজন, কি বলবো না ভিজিবল রিজন। ক্লিয়ার? আচ্ছা, তো পাস চেনের ক্ষেত্রে আমরা তেমন করে শর্টেস্ট ট্রান্সমিশন থেকে লংগেস্ট ট্রান্সমিশন আমরা পাবো, এবং এখানটায় যে ওয়েভলেন্থ আমরা পেয়ে থাকি তো এদেরকে আমরা বলে থাকি লো ইনফ্রারেড রিজন। তো কোথায় পেয়ে থাকি? লো ইনফ্রারেড রিজনে আমরা পেয়ে থাকি এদের ওয়েভলেন্থ গুলোকে লো ইনফ্রারেড রিজনে আমরা পেয়ে থাকি। এর ক্ষেত্রে আমরা লো ইনফ্রারেড রিজনে পেয়ে থাকি। ক্লিয়ার? আর পিফান্ট ও হামফ্রের ক্ষেত্রে হাই ইনফ্রারেড রিজন হয়ে থাকে। এদের ওয়েভলেন্থ হাই ইনফ্রারেড রিজনের মধ্যে চলে যায়। এর ক্ষেত্রেও হাই ইনফ্রারেড রিজন লেখা রাখবো। ক্লিয়ার? তো আমরা দেখতে পাচ্ছি কি না লাইমেন সিরিজের ক্ষেত্রে ওয়েভলেন্থ কত থেকে কত না 1216 অ্যাংস্ট্রম থেকে 912, এর ক্ষেত্রে 3500 থেকে 6500, এর ক্ষেত্রে 3500 উল্টে গেছে না, উল্টে গেছে কত হলো এখানে? এটা হচ্ছে কি 6500 অ্যাংস্ট্রম টু 3500 অ্যাংস্ট্রম। তারপরে আমি বুঝতে পারছি এই সিরিজ থেকে এই সিরিজে ওয়েভলেন্থ ক্রমশ কি হচ্ছে বৃদ্ধি পেয়েছে। এর যেখানে লংগেস্ট ওয়েভলেন্থ যেখানে 1216, এর লংগেস্ট ওয়েভলেন্থ 6500, এর যেখানে শর্টেস্ট ওয়েভলেন্থ 912, এর সেখানে শর্টেস্ট ওয়েভলেন্থ 3500। তো লাইমেন সিরিজ থেকে যতই বার্মার, পাসচেন, ব্রাকেট, পিফান্ট এবং হামফ্রেস সিরিজের দিকে এগোবো ততই আমরা কি পেতে চলেছি না ওয়েভলেন্থ এদিকে কি হতে চলেছে না ওয়েভলেন্থ এদিকে ইনক্রিজ করতে চলেছে। ইনক্রিজ করতে চলেছে। ক্লিয়ার? বোঝা গেছে না বোঝা যায়নি? তো শর্টেস্ট ওয়েভলেন্থের জন্য লংগেস্ট ট্রান্সমিশন আর লংগেস্ট ওয়েভলেন্থের জন্য শর্টেস্ট ট্রান্সমিশন, এটুকু যেন মনে থাকে। যে কোনো অঙ্ককে আমরা এর দ্বারা ডিরাইভ করতে পারবো। তোলা হয়েছে? চেপে দাও, তাদের চেপে নাও। তো এর পরের টপিকস আমরা দিব নাম্বার অফ স্পেকট্রাল লাইনস। তো আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি সমস্ত ডিসক্রিট স্পেকট্রাম তৈরি হতে চলেছে, তো আমরা কি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম যে ডিসক্রিট স্পেকট্রাম তৈরি করবে। ক্লিয়ার? তো এরপর আমরা নাম্বার অফ স্পেকট্রাল লাইনস আমরা নির্ণয় করব। যে লাইমেন সিরিজের ক্ষেত্রে হোক, বার্মার সিরিজে হোক, পাসচেন সিরিজে হোক, ব্রাকেট সিরিজে হোক, যে সিরিজেই হোক না কেন না ইলেকট্রন যদি কোনো একটা এনার্জি লেভেল থেকে যদি জাম্প করে স্টেবল এনার্জি লেভেলে যদি আসে তাহলে কয় প্রকারের ওয়েভলেন্থ, কয় প্রকারের স্পেকট্রাল লাইনস সে তৈরি করতে পারে সেটাই আমরা ফাইন্ড আউট করব। তো হেডলাইন লাগাও নাম্বার অফ স্পেকট্রাল লাইনস। নাম্বার অফ স্পেকট্রাল লাইনস বা একে তোমরা বলতে পারো নাম্বার অফ ট্রান্সমিশন, বানান ভুল লিখলাম, ট্রান্সমিশন অথবা নাম্বার অফ ওয়েভলেন্থ, ক্লিয়ার? আচ্ছা, তো আমি ধরলাম কোন একটা ইলেকট্রন n = 3 থেকে n = 1 এ জাম্প করেছে। তো n = 3, তাহলে এটা হচ্ছে n = 1, এটা হচ্ছে n = 3, এটা হচ্ছে n = 2। তো একটা ইলেকট্রন n = 3 থেকে যদি n = 1 এ যদি জাম্প করে, তাহলে এই ক্ষেত্রে কয়টা স্পেকট্রাল লাইন সে বানাতে পারে? দেখো ইলেকট্রনটা প্রথমে 3 থেকে ডাইরেক্টলি 1 এ আসতে পারে একবার, না হলে ইলেকট্রন 3 থেকে একবার 2 এ, আবার 2 থেকে 1 এ আসতে পারে। তাহলে কয়টা স্পেকট্রাল লাইনস বানাতে পারে? 1 2 3। তাহলে নাম্বার অফ স্পেকট্রাল লাইনস = 3 বা নাম্বার অফ ওয়েভলেন্থ = 3। তাহলে এর জন্য একটা ওয়েভলেন্থ পাবো, এর জন্য একটা পাবো, এর জন্য একটা পাবো। তো আমরা অতএব আমরা কি লিখতে পারবো? নাম্বার অফ ওয়েভলেন্থ কত? 3। আচ্ছা, এরকম করে যদি আমাকে বলে যে ইলেকট্রন জাম্প ফ্রম
from n equal to 4 to n equal to 1. তো n equal to 4 to n equal to 1 যদি হয়ে থাকে, এটা n equal to 1, n equal to 2, n equal to 3, n equal to 4, তো একটা ইলেকট্রন n equal to 4 থেকে যদি n equal to 1 এ যদি আসতে চায়, তাহলে কটা স্পেকট্রাল লাইন্স বানাতে পারে? কটা স্পেকট্রাল লাইন্স বানাতে পারে? আচ্ছা দেখো 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 n equal to 4 থেকে যখন জাম্প করবে, তো ইলেকট্রন একবার 4 থেকে 1 এ একবার ডাইরেক্টলি আসতে পারে একবার, আবার ইলেকট্রন 2 পর্যন্ত আসবে, তারপরে আবার 1 এ আসতে পারে। না হলে ইলেকট্রন জাম্প করলো 3 পর্যন্ত, তারপরে 3 থেকে ডাইরেক্টলি 1 এ আসতে পারে। না হলে ইলেকট্রন 3 পর্যন্ত এলো, আবার 3 থেকে 2 তে এলো, আবার 2 থেকে 1 এ আসতে পারে। তো ইলেকট্রনের অনেকগুলো রুট রয়েছে। তো ইলেকট্রন একবার এই পথে আসতে পারে, ট্রান্সমিশন হবে একটা, তাহলে একবার ট্রান্সমিশন হলো। সেকেন্ড এই পথ থেকে আবার 2 একবার, 2 থেকে একবার 1 এ, তো এটা 2, এটা হচ্ছে 3, তিনবার ট্রান্সমিশন করতে পারে। n ইকুয়াল আবার n ইকুয়াল টু 4 থেকে একবার 3 তে আসতে পারে, তো এটা হচ্ছে একটা ট্রান্সমিশন। 3 থেকে আবার পুনরায় 1 এ আসতে পারে, তাহলে এটা হচ্ছে 5 নম্বর ট্রান্সমিশন। আচ্ছা, এরপরে ইলেকট্রন আবার n ইকুয়াল টু 4 থেকে 3 তে আসতে পারে, তো n ইকুয়াল টু 4 থেকে 3 তে তো একবার আমি নিয়ে নিয়েছি, দ্বিতীয়বার আমি আর নেব না। তো n ইকুয়াল টু 3 থেকে 2 তে আসতে পারে, তো এটা নিয়ে নি কোথাও, তো এটা একটা, তাহলে কত 6। আবার n ইকুয়াল টু 2 থেকে 1 এ আসতে পারে, তো 2 থেকে 1 এ একবার নিয়ে নিয়েছি, তো এটাও আর হবে না। তাহলে নাম্বার অফ স্পেকট্রাল লাইনস আমরা কি করলাম, তো নাম্বার অফ স্পেকট্রাল লাইনস কত হবে, লাইনস ইকুয়াল টু 6। একবার যদি কোনো ওয়েভলেন্থ যদি তোমরা নিয়ে থাকো, পরবর্তীকালে আর ওয়েভলেন্থ তোমরা ওটাকে কাউন্ট করবে না। দ্বিতীয়বার কেন কাউন্ট করবে, একবার তো নিয়ে নিয়েছি, দ্বিতীয়বার আর কাউন্ট করব না। ক্লিয়ার? তো n ইকুয়াল টু তেমন করে 6 থেকে 7 থেকে n ইকুয়াল টু 1 এ যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমরা নাম্বার অফ স্পেকট্রাল লাইনস বানাতে পারি। তো এমনি করে নাম্বার অফ স্পেকট্রাল লাইনস বানাতে গেলে তো মাথা তো বিগড়ে যাবে। তো এর সিম্পল একটা ফর্মুলা রয়েছে, তো ফর্মুলা কত, ওই ফর্মুলাটা হচ্ছে কি না, নাম্বার অফ স্পেকট্রাল লাইনস বার করা সিম্পল ফর্মুলা, ইজিয়েস্ট ফর্মুলা ইকুয়াল টু কত না, n2 মাইনাস n1 ইনটু n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইড বাই 2। খাতা, তাহলে n2 হচ্ছে কি, যেখান থেকে আসছে n1 যেখানে যাচ্ছে, বাই তারপরে n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইড বাই 2। তো এর ক্ষেত্রে ইকুয়েশনটা লাগাও, দেখো n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইড বাই 2। তো n2 ইকুয়াল টু কত 4, n1 হচ্ছে কত না 1 ইনটু n2 হচ্ছে কত 4 মাইনাস 1 প্লাস 1 ডিভাইড বাই 2। আচ্ছা, তো 3 ইনটু 4 সমান 12 বাই 2 সমান 6। তো নাম্বার অফ স্পেকট্রাল লাইনস কত 6, তো আমাদের স্পেকট্রাল লাইনস 6 বেরিয়েছে। তো এর ক্ষেত্রেও লাগাও যে n2 মাইনাস n1 ইনটু n2 মাইনাস n1 মাইনাস 1 সরি প্লাস 1 ডিভাইড বাই 2। তো n2 ইকুয়াল টু কত 3, তো 3 মাইনাস 1 ইনটু 3 মাইনাস 1 প্লাস 1 ডিভাইড বাই 2। তো কত হলো না 2 ইনটু 3, 6 বাই 2 সমান 3। তাহলে দেখো, তো 3 বেরিয়েছিল নাম্বার অফ স্পেকট্রাল লাইনস, তো এখানে বেরিয়েছে কত 3। তো যে কোনো সেল থেকে যে সেলেই আসুক না কেন, তো যে কোনো সিরিজের ক্ষেত্রেও দেওয়া থাক না কেন, আমরা নাম্বার অফ স্পেকট্রাল লাইনস ইজিয়েস্ট রূপে ফর্মুলা ওয়াইজ ডিরাইভ করতে পারবো। তো ফর্মুলাটাকে লিখে নাও। ক্লিয়ার? বলা আছে? ফটাফট তুলো। তো এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম, যে হিট দেওয়ার ফলে কি দেখছিলাম, এনার্জির রেডিয়েশন হচ্ছিল। কেমন করে রেডিয়েশন, তার ভিতরে একটা কাহিনী চলছিল কি না, হিট এনার্জিটা ইলেকট্রন নিয়ে এক্সাইটেড স্টেটে গেছিল, সেখান থেকে এবারে রেডিয়েশন করা শুরু করে গ্রাউন্ড স্টেটে ফিরছিল। তো ওই রেডিয়েশনটাকে আমরা লক্ষ্য করছিলাম যে কি পরিমাণ এনার্জি রেডিয়েশন করলে পরে পুনরায় গ্রাউন্ড স্টেটে ফিরবে। ক্লিয়ার করছো? সেটাই কি ছিল, ইমিশন। তো এই ইমিশনে আমি কি দেখেছিলাম, সে এনার্জি রেডিয়েশন করেছিল এবং ভিন্ন ভিন্ন ওয়েভলেন্থের লাইট আমরা পেয়েছিলাম, ভিন্ন ওয়েভলেন্থের বর্ণের আমরা লাইট পেয়েছিলাম। তো কন্টিনিউয়াস আমরা ওয়েভলেন্থ তো পাইনি, আলাদা, যে একটা ওয়েভলেন্থের পরে অনেকটা ডিস্টেন্সের পরে আবার একটা ওয়েভলেন্থ, তারপরে অনেকটা ডিস্টেন্স পরে আবার একটা ওয়েভলেন্থ।
তো একটা ওয়েভলেন্থ থেকে আরেকটা ওয়েভলেন্থের মধ্যে কি রয়েছে, ডিফারেন্স রয়েছে। তো দুটো ওয়েভলেন্থের মধ্যে ডিফারেন্সের জন্য আমরা সেখানে আমরা কি দেখতে পেয়েছি, কি ধরনের স্পেকট্রাম তৈরি করেছে না ডিসক্রিট স্পেকট্রাম, যাকে আমরা বলি লাইন স্পেকট্রাম সৃষ্টি করেছে। ক্লিয়ার? তো এরপরে আমরা দেখব কি অ্যাবজর্পশন স্পেকট্রাম, অ্যাবজর্ব করবে। তো মুছি, ক্লিয়ার করি। আচ্ছা, তো ইমিশন স্পেকট্রাম এতদূর পর্যন্ত। এরপরে যেটা বলবো অ্যাবজর্পশন স্পেকট্রাম। তো ইমিশন স্পেকট্রাম মাথার মধ্যে চেপে গেলে অ্যাবজর্পশনে কিছুই নেই, 10 মিনিট। ক্লিয়ার? অ্যাবজর্পশন স্পেকট্রাম দেখো ভেরি ফাস্ট হয়ে যাবে, ভেরি ফাস্ট, কিছুই না। এখান থেকে তোমরা হিসাব করে নাও, ম্যাক্সিমাম 15 মিনিট। অ্যাবজর্পশন স্পেকট্রাম, তো হেডলাইন লাগাও অ্যাবজর্পশন স্পেকট্রাম। ক্লিয়ার? আচ্ছা, অ্যাবজর্পশন স্পেকট্রাম কি দেখবো? দেখো অ্যাবজর্পশন স্পেকট্রাম এটা কিন্তু ইন্টারনালি, এটা হচ্ছে অ্যাটমের একটা ইন্টারনাল ঘটনা। কি অ্যাটমের ইন্টারনাল ঘটনা? দেখো যে আমরা হাইড্রোজেন অ্যাটম তো সারা রাস্তা বরাবর নিচ্ছি, তো একটা কন্টেনারের মধ্যে আমি তাও হাইড্রোজেন অ্যাটম আমি রাখলাম। কি রেখেছি না হাইড্রোজেন অ্যাটম। কি অ্যাটম রয়েছে? হাইড্রোজেন অ্যাটম। তো হাইড্রোজেন অ্যাটম রয়েছে। আচ্ছা ঠিক আছে, ইমিশনে আমরা হিট এনার্জি সাপ্লাই করেছিলাম, এই ক্ষেত্রে আমরা হিট এনার্জি কিছুই দিব না। তো কি করব না এক্ষেত্রে আমি ওই অ্যাটমের উপরে হোয়াইট লাইট দেব। কি দেব? হোয়াইট লাইট। তো হোয়াইট লাইট আমরা লেকচারের ফার্স্টে আমরা দেখেছি কি হোয়াইট লাইটের মধ্যে কি ধরনের স্পেকট্রাম থাকে না কন্টিনিউয়াস স্পেকট্রাম। হোয়াইট লাইটের মধ্যে হোয়াইট লাইটের প্রপার্টি হচ্ছে কি না কন্টিনিউয়াস স্পেকট্রাম তৈরি করা। কন্টিনিউয়াস স্পেকট্রাম। ক্লিয়ার? তো হোয়াইট লাইটের মধ্যে একটা প্রপার্টি রয়েছে কন্টিনিউয়াস, যে ইনফ্লাইট ওয়েভলেন্থের বর্ণ সে সৃষ্টি করতে পারে। তো একটা হোয়াইট লাইট এই এইচ অ্যাটমের উপরে পড়েছে, তো এখান থেকে আমরা কি দেখব না এনার্জির ট্রান্সমিশন হবে। তো কি করবে এই কন্টেনারের মধ্যে এই অ্যাটম গুলো কিছু কিছু পরিমাণে ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করে নেবে। হোয়াইট লাইটের ওয়েভলেন্থ কত থেকে কত হয়ে থাকে? হোয়াইট লাইট ভিজিবল লাইট, তো 4000 অ্যাংস্ট্রম থেকে কত হতে পারে 8000 অ্যাংস্ট্রম পর্যন্ত। তাহলে এই পরিমাণ অ্যাংস্ট্রমের মধ্যে কিছু কিছু অ্যাংস্ট্রমকে এই এইচ অ্যাটম কি করবে? অ্যাবজর্ব করবে। তারপরে কি করবে? যে ওয়েভলেন্থ গুলো পড়ে থাকবে তাকে কি করবে? ট্রান্সমিশন করে দেবে। তো এবারে আমরা কি দেখলাম, কিছু পরিমাণ লাইট কি করলো? অ্যাবজর্ব করে নেওয়ার পর যা পড়ে থাকলো তাকে কি করলো? ট্রান্সমিশন করে দেবে। তো কি করলো? ট্রান্সমিশন করলো। তো এখানটা আমি কোনো হিট টিট কিন্তু সাপ্লাই করিনি, তো ট্রান্সমিশন করেছে, তো ট্রান্সমিশন হচ্ছে। তো এবারে এর সামনে আমরা কি করব? সিমিলারলি একটা প্রিজম রেখে দেব, প্রিজমের সামনে একটা স্ক্রিন রেখে দেব। তো এবারে আমরা কি দেখব? এই ট্রান্সমিশনের লাইট স্ক্রিন প্রিজম দ্বারা ডিসপারশন হবে, ডিসপারশন হওয়ার পর স্ক্রিনের উপরে এসে আপতিত হবে, স্ক্রিনের উপরে এসে পড়বে। তো এই স্ক্রিনের উপরে আমরা কি দেখব না স্ক্রিনের উপরে আমরা দেখব যে কিছু কিছু জায়গায় ডার্ক স্পটের সৃষ্টি করতে। তো স্পেকট্রাল লাইনটা যদি আমরা বানাই তো আমরা কি দেখব না স্পেকট্রাল লাইন যদি আমরা বানাই তো আমরা দেখব যে কিছু কিছু অংশে কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু জায়গায় কি করেছে না ডার্ক স্পট সৃষ্টি করেছে। কিছু জায়গায় কিসের সৃষ্টি করেছে না ডার্ক স্পট সৃষ্টি করেছে। ওকে, ডার্ক স্পট সৃষ্টি করেছে, ডার্ক স্পট সৃষ্টি করেছে। তো এই ডার্ক স্পট গুলো যে সৃষ্টি করেছে, তো এই ডার্ক স্পটের ওয়েভলেন্থ আমি মানলাম 4000, সাপোজ ধরো 4100 অ্যাংস্ট্রম, তারপরে ধরো এটা 4500 অ্যাংস্ট্রম, তারপরে এটা ধরো 5230 অ্যাংস্ট্রম, তারপরে ধরো এটা 7000 অ্যাংস্ট্রম, তারপরে এটা ধরো 7300 অ্যাংস্ট্রম। তো এইরকম এই সকল অ্যাংস্ট্রম গুলো কি রয়েছে? মিসিং রয়েছে এই স্পেকট্রাল লাইনস এর মধ্যে। তো এই স্পেকট্রামটার মধ্যে কিছু ওয়েভলেন্থ কি রয়েছে? মিসিং রয়েছে। তো মিসিং কেন হলো? তো এই লাইট গুলো কেন মিসিং হলো? আমাদের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি হয়ে গেল। তো কন্টিনিউয়াস ডার্ক স্পট কেনই বা তৈরি হলো না, বা কন্টিনিউয়াস স্পেকট্রাম তো কেনই বা তৈরি হলো না? আমি তো হোয়াইট লাইট দিয়েছিলাম কন্টিনিউয়াস স্পেকট্রাম, এখানে কেন মিসিং হলো?
না এখানে মিসিং হওয়ার কারণ হচ্ছে কি না নিশ্চয়ই এই ট্রান্সমিশনের মধ্যে এই ওয়েভলেন্থ গুলো মিসিং রয়েছে, যে কারণে ওই ওয়েভলেন্থের জন্য আমরা কালার পাইনি, ওই জায়গাগুলোতে ডার্ক স্পটের সৃষ্টি হয়েছে। তো ট্রান্সমিশনের মধ্যে এই ওয়েভলেন্থ গুলো অলরেডি মিসিং। তো ট্রান্সমিশন কোত্থেকে হয়েছে না এই হাইড্রোজেন অ্যাটম থেকে। তো এই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এবার আমরা দেখব কি না এই হাইড্রোজেন অ্যাটমের উপরে যখন হোয়াইট লাইটটা এসে পড়েছিল, তো ওই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমরা কি দেখব, হাইড্রোজেন অ্যাটমের এটা হচ্ছে কি নিউক্লিয়াস, ফার্স্ট সেল, সেকেন্ড সেল, থার্ড সেল, আর দরকার নেই। তো এটা হচ্ছে আচ্ছা মাঝখানটা, তো এটা হচ্ছে n = 1, n = 2, n = 3, n = 4। তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে n = 1 এর এনার্জি কত হয়ে যাবে -13.6, তারপরে -3.4, তারপরে 1.51, তারপরে 0.85। তো সবগুলোতে মাইনাস লাগাও। তো হাইড্রোজেন অ্যাটমের মধ্যে যখন এই হোয়াইট লাইটের এনার্জিটা পড়েছিল, হোয়াইট লাইটটা এসে পড়েছে, তখন হোয়াইট লাইটের প্রত্যেকটা ওয়েভলেন্থের জন্য এক একটা পার্টিকুলার এনার্জি রয়েছে। তো প্রত্যেকটা ওয়েভলেন্থের জন্য একটা পার্টিকুলার এনার্জি রয়েছে। তো ওই পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য যে এনার্জিটা সৃষ্টি হয়েছে, সেই এনার্জিটা হয়তো ইলেকট্রনের ফার্স্ট এনার্জি লেভেল থেকে ইলেকট্রনকে ফার্স্ট এক্সাইটেড লেভেলে নিয়ে যেতে হেল্প করেছে। তার মানে কি বুঝলাম, যে সাপোজ আমি মানলাম যে 4000 অ্যাংস্ট্রম বালা 4101 অ্যাংস্ট্রম বালা ওয়েভলেন্থটার এনার্জি কত না 10.2 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? তো এই 4100 অ্যাংস্ট্রম বালা ওয়েভলেন্থের এনার্জি এত। তো ইলেকট্রন এখানটায় কি দেখলো না এই 4100 অ্যাংস্ট্রম বালা এনার্জিটা আমার ফার্স্ট সেল থেকে ফার্স্ট এক্সাইটেড লেভেলে নিয়ে যেতে আমাকে হেল্প করবে। কাকে না ইলেকট্রনকে ফার্স্ট সেল থেকে ফার্স্ট এক্সাইটেড লেভেলে নিয়ে যেতে হেল্প করছে। তখন এই ওয়েভলেন্থের জন্য এই ইলেকট্রনটা এই 10.2 ইলেকট্রন ভোল্টের এনার্জি অ্যাবজর্ব করে সে কি করলো ফার্স্ট এক্সাইটেড লেভেলে পৌঁছে গেল। তো ফার্স্ট এক্সাইটেড লেভেলে পৌঁছে গেছে। তো ফার্স্ট এক্সাইটেড লেভেল এবং ফার্স্ট গ্রাউন্ড লেভেলের এনার্জি ডিফারেন্স তখন কত ছিল না ফার্স্ট এক্সাইটেড লেভেল এবং ফার্স্ট গ্রাউন্ড লেভেলের মধ্যে এনার্জি ডিফারেন্স কত 10.2 ইলেকট্রন ভোল্ট, যেটা এই 4100 অ্যাংস্ট্রম वाला এনার্জির সাথে ইকুয়াল হয়ে গেছে। তো এমনি করে 4500 টাও কেন মিসিং ছিল না 4500 वाला অ্যাংস্ট্রমটা সাপোজ আমি মানলাম যে 12.69 ইলেকট্রন ভোল্ট। তো এই 4500 वाला অ্যাংস্ট্রমটা কি দেখেছি না 12.16 ইলেকট্রন ভোল্ট। তার মানে ইলেকট্রনটাকে পুনরায় থার্ড সেল বা সেকেন্ড এক্সাইটেড সেলে নিয়ে যেতে হেল্প করে দিয়েছে। তো সেকেন্ড এক্সাইটেড সেল মানে E = En3 - En1, যদি আমরা এদের এনার্জি ডিফারেন্স যদি করি তো এটা পাই। তো এই এনার্জির সাথে এই ওয়েভলেন্থটা কি হয়ে গেছে পুরো একদম ম্যাচ করে গেছে। তখন এই ওয়েভলেন্থটাকে কি করেছে ইলেকট্রন অ্যাবসর্ব করেছে এবং ইলেকট্রনটা কি করেছে জাম্প করে গেছে থার্ড সেলে বা সেকেন্ড এক্সাইটেড সেলে। তাহলে এর ক্ষেত্রে ফার্স্ট এক্সাইটেড সেলে জাম্প করেছিল, এর ক্ষেত্রে সেকেন্ড এক্সাইটেড সেলে জাম্প করেছিল। তো এমনি করে করে এই দুটো অ্যাংস্ট্রমের জন্য ইলেকট্রন জাম্প করেছিল। তো যেমন তেমন ভাবে জাম্প করতে পারেনি, পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য সে জাম্প করেছে, যার জন্য ওই ওয়েভলেন্থ গুলো এনার্জি কি করেছিল খেয়ে গেছিল। ওই ওয়েভলেন্থ গুলোর এনার্জি কে খেয়ে গেছে ইলেকট্রন খেয়ে গেছে। তো ওই ওয়েভলেন্থ গুলো তখন কি হয়েছে না হোয়াইট লাইটের মধ্য থেকে মিসিং হয়ে গেছে। তো ওই মিসিং এর জন্য যে সকল লাইট গুলো মিসিং হয়েছে তেমন করে এমনি করে আর এনার্জি স্টেট লেভেলে আরো এনার্জি লেভেল গুলোতে ইলেকট্রন জাম্প করার জন্য 4500, তারপরে 5230, তারপরে 7100 না 7000, তারপরে 7300 এই সকল অ্যাংস্ট্রমের লাইট গুলো কি হয়ে গেছে মিসিং করে গেছে। ক্লিয়ার? তো এই লাইট গুলোর এনার্জি এই ওয়েভলেন্থের দ্বারা সৃষ্ট এনার্জি সেগুলো কার এনার্জির সাথে সমান হবে না ফোটন এনার্জির সাথে সমান। তো ওই ফোটনটাকে ইলেকট্রন কি করেছিল গ্রহণ করে নিয়েছে। তো এই এনার্জি গুলো কার সাথে ফোটনের সাথে সমান, কার এনার্জির সাথে সমান না ওই ফোটন এনার্জির সাথে সমান, ওই ফোটন এনার্জির সাথে সমান। ক্লিয়ার? তো ফোটনের এনার্জি কিভাবে ডিফাইন করা হয় না hc/λ,
ল্যামডা দ্বারা ডিফাইন করা হয়। তো ওই ইলেকট্রন গুলো ওই ওয়েভলেন্থ গুলো মিসিং হওয়ার পর যে বাকি ওয়েভলেন্থ গুলো নির্গত হয়েছে সেইগুলোই কি হয়েছে, ডিসপারশন হয়েছে এবং স্ক্রিনের উপরে কি করেছে, স্পেকট্রাল লাইনস গঠন করেছে। তো যে ওয়েভলেন্থ গুলো মিসিং করে গেছিল সেই ওয়েভলেন্থ গুলো এখানটায় আমরা কি দেখতে পাবো, ইনভিজিবল দেখতে পাবো। বাকি হোয়াইট লাইট তো কন্টিনিউয়াস স্পেকট্রাম তৈরি করে, তো বাকি বর্ণগুলো আমরা একদম ক্লিয়ারলি দেখতে পাবো, একদম ক্লিয়ারলি দেখা যাবে, ক্লিয়ার করা গেছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, ডিসক্রিট স্পেকট্রামও তৈরি করতে পারছি। তো যে লাইট গুলো মনে রাখো, ইমিশনে যে লাইট গুলো তুমি দেখতে পাচ্ছিলে, ট্রান্সমিশনে বা অ্যাবজর্পশনে আমরা কি দেখবো, সেই লাইট গুলো ইনভিজিবল হয়ে যাবে। তো যে যে ওয়েভলেন্থ গুলো ইমিশন স্পেকট্রামে দেখা যাচ্ছিল, লিখে নাও উপরে লিখে নাও, যে ওয়েভ লেন্থ এর যে সকল, লিখো আর এখানে ভালো করে লিখো, যে সকল ওয়েভ লেন্থের লাইট, লিখো ওয়েভলেন্থের লাইট ইমিশন স্পেকট্রামে ভিজিবল হয়েছিল ওই সকল ওয়েভলেন্থের, ক্লিয়ার দেখা যাচ্ছে তো, ওই সকল ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্পশন স্পেকট্রামে কি হবে, ইনভিজিবল মানে ডার্ক স্পট তৈরি করবে, ইনভিজিবল ডার্ক স্পট তৈরি করে। ক্লিয়ার, মনে থাকবে। তো আজকে আমরা অ্যাটমিক স্পেকট্রামের এইটুকুই পর্যন্ত রাখলাম। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বোঝা না যায়, এগেন আবার তোমরা দেখো। তো এতটুকুই পর্যন্ত, বেস্ট অফ লাক, গুড নাইট।